হাই, গুড ইভিনিং। আহ শুনতে পাচ্ছেন আমাকে? जी सर, अस्सलाम वालेकुम सर। ইসলাম, কেমন আছেন? স্যার, আসসালামু আলাইকুম। আজকে একটু শুরু করি, আমার একটা আর্জেন্সি আছে। তো আমি একটু বলছিলাম একটা ক্লাস নিব, আপনাদের একটা ক্লাস হবে আজকে। মানে একদম ভাবলাম যে না করার চাইতে অ্যাটলিস্ট একটা ক্লাস নেই। আমরা একটু শুরু করি। হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে। সো আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে চ্যাপ্টার 11। ওকে। দেখতে পাচ্ছেন না চ্যাপ্টার 11? আচ্ছা, আমরা যেটা করেছিলাম লাস্ট ক্লাসে, যদি মনে থাকে আপনাদের, আমরা এভিডেন্স এন্ড স্যাম্পলিং নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যেহেতু আমরা ইনিশিয়াল থেকে শুরু করে মোটামুটি সবই দেখে ফেলছিলাম, টেস্ট অফ ডিটেলস কিভাবে করতে হয় সেগুলো আমরা জানি। এখন এখন বলছিলাম যে অডিট করতে গিয়ে আমরা যে এভিডেন্স গুলো কালেক্ট করি, সেগুলো কেমন হবে, কিভাবে আমরা কালেক্ট করতে পারি, সেগুলো নিয়ে আলাপ করতেছিলাম। সো এখানে বলছিলাম যে বেসিক্যালি এভিডেন্স, ডকুমেন্ট আর ডকুমেন্টেশন তিনটার মধ্যে একটু ডিফারেন্স আছে। বলছিলাম যে কোম্পানিতে ধরেন অলওয়েজ ডকুমেন্ট জেনারেট করে, মানে যাই ট্রানজাকশন হচ্ছে কিছু না কিছু ডকুমেন্ট তারা জেনারেট করে। সো সবকিছু সব ডকুমেন্ট। কিন্তু আমরা অডিটের কাজে যেসব ডকুমেন্টের উপর বেস করব, আমরা যেগুলো আমাদের স্যাম্পলে পড়বে, যেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলোকে আমরা বলবো এভিডেন্স। সো ডকুমেন্ট আর এভিডেন্স মধ্যে পার্থক্য হচ্ছে যে সব এভিডেন্সই অ্যাকচুয়ালি ডকুমেন্ট, কিন্তু সব ডকুমেন্ট আসলে এভিডেন্স না। কারণ যেগুলো আমরা ডকুমেন্ট গুলো আমরা নিচ্ছি অডিটের কাছে, সেগুলো শুধু এভিডেন্স হচ্ছে। আর ডকুমেন্টেশন হচ্ছে যে আমরা এই যে কাজগুলো করি সেগুলো আমাদের ওয়ার্কিং ফাইলে যেটা রাখি, সেটা রাখাকে বলে ডকুমেন্টেশন। সো ডকুমেন্টেশন নিয়ে আবার একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 10, আমরা আজকেই দেখবো। সো এই হচ্ছে বেসিক্যালি এভিডেন্স, ডকুমেন্ট আর ডকুমেন্টেশনের পার্থক্য আমরা বলছিলাম লাস্ট ক্লাসে। আর আমরা বলছিলাম যে একটা এভিডেন্স অ্যাকচুয়ালি কোয়ালিটিফুল হইতে গেলে কি 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 লাগে, তার তার যে অ্যাট্রিবিউট গুলো থাকে সেগুলো বলছিলাম যে পাঁচটা জিনিস থাকতে: এক্সটার্নাল, অডিটর, এন্টিটি, রিটেন আর অরিজিনাল। এগুলো নিয়ে কথা বলছি আমরা। দেন আমরা আসলে এই যে এভিডেন্স নিয়ে কথা বলতেছি, এগুলো আমরা কি কি ভাবে আসলে কালেক্ট করতে পারি। তো মোটামুটি এখানে 8টা ওয়ে আছে এভিডেন্স কালেক্ট করার, আমরা সেগুলো নিয়ে আলাপ করেছি লাস্ট ক্লাসে। দেন আমরা 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 হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক নিয়ে কথা বলছিলাম, যে সেখানে অডিট সফটওয়্যার থাকে, যেটা আমরা অনেক আগে ইউজ করতাম। এখন অনেক ধীরে ধীরে সব অনেক ফার্মই এখন এগুলোতে আগাচ্ছে আর কি। বেসিক্যালি এখন আর ম্যানুয়াল কোনো কাজ কেউ করতে চায় না। আর একটা ছিল টেস্ট ডেটা, যে আমরা ডেটা কিভাবে টেস্ট করব, মানে অটোমেটিক ওয়েতে, সেগুলো নিয়ে আমরা এক্সাম্পল দিয়েছিলাম। দেন হচ্ছে এই যে অ্যানালিটিক্যাল প্রসিডিউর নিয়ে কথাবার্তা বলছি। দেন আমরা লাস্ট যেটা করছিলাম যে অ্যাকাউন্টিং এস্টিমেট আমরা আসলে কিভাবে অডিট করব, সেখানে 3টা স্টেপ বলছিলাম, যে ম্যানেজমেন্ট কিভাবে করে সেটা আমরা আগে দেখবো। দেন দেখবো যে ম্যানেজমেন্ট সেভাবেই করে কিনা। এক্সাম্পল দিচ্ছিলাম যে ইলেকট্রিসিটি কস্ট যে বুক করে ম্যানেজমেন্ট, হয়তো লাস্ট 3 মান্থস এভারেজ করে, সেগুলো ঠিক মতো করেছে কিনা দেখলাম, স্টেপ 1। স্টেপ 2 তে হচ্ছে অ্যাজ অ্যান অডিটর আমরা ইন্ডিপেন্ডেন্টলি একটা এস্টিমেট দাঁড় করানো ট্রাই করব, যে আসলে ওদের থেকে আমাদের এস্টিমেট বেটার হয় কিনা। তো দেন হচ্ছে সাবসিকুয়েন্ট ইভেন্ট দেখবো যে কাদেরটা আসলে ক্লোজ টু রিয়েলিটি বেশি হচ্ছে, ম্যানেজমেন্টের নাকি আমাদের। যদি অডিটর এটা বেশি ক্লোজ হয়, দেন আমরা ম্যানেজমেন্টকে সাজেস্ট করবো যে আপনাদের ওটা বা ওই প্রসেসটা আসলে একটু চেঞ্জ করে আমরা এটা সাজেস্ট করতেছি, এইভাবে করলে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলিটির বেশি কাছে যায় আপনাদের চাইতে। তো এটা হচ্ছে মোটামুটি অ্যাকাউন্টিং এস্টিমেট নিয়ে আমরা কিভাবে অডিট করবো 3টে স্টেপে, সেগুলো নিয়ে আলাপ করছি। তো দেন হচ্ছে আমরা আজকে আলাপ করবো স্যাম্পলিং নিয়ে, যে আমরা যে অডিট গুলো করি। আমার স্ক্রিন কি ভিজিবল দেখা যাচ্ছে তো না? জি স্যার, এটা কি স্যার 11 চ্যাপ্টার? সরি, 11 নম্বর চ্যাপ্টার না স্যার? 11 নম্বর চ্যাপ্টার, রাইট। সো এই চ্যাপ্টার, এই পিপিটি আমি অলরেডি গত ক্লাসে শেয়ার করে দিয়েছি আপনাদের, যেহেতু আমরা অর্ধেক পড়েছিলাম। সো আজকে সেকেন্ড হাফটা দেখবো আর কি। সো স্যাম্পলিং নিয়ে আজকে কথা বলবো। স্যাম্পলিং তো বুঝতেই পারতেছেন যে অডিটের খুব ইন্টিগ্রাল একটা পার্ট। মানে স্যাম্পলিং আমরা অলওয়েজ করি, অ্যাজ আই সেড, যে আমরা এনগেজমেন্ট লেটারে আমরা ভাবে কথা বলি। আমাদের এনগেজমেন্টই হয় এইভাবে যে আমরা কখনোই ফুল অডিট করবো না, আসলে আমরা স্যাম্পল নিয়ে কাজ করব। সেই স্যাম্পল আসলে কিভাবে করব সেটা হচ্ছে আজকে আমরা দেখবো আসলে। সো কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে যে এই স্যাম্পলিং আসলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং আর নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। এখানে যা কথাবার্তা বলা আছে সেটা সামারি করি খুব ইজি ওয়ার্ডে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং হলো যেসব স্যাম্পলিং আমরা স্ট্যাটিস্টিক্যাল যত টুল আছে, যেমন ধরেন এসপিএসএস, সম্ভবত যারা ইউনিভার্সিটিতে এখন পড়েন,
তারা জানেন যে একটা টুলস আছে স্যাম্পল মানে স্ট্যাটিস্টিক্স এর একটা আলাদা ডেভেলপ করার টুলস আছে এসপিএসএস, এগুলো তো অনেক কিছু করা যায়। এর মধ্যে একটা কাজ করা যায় হচ্ছে স্যাম্পলিং। ইভেন অডিট সফটওয়্যার আগের সেকশন আমরা দেখে আসলাম, সেই সফটওয়্যারে কিন্তু আসলে স্যাম্পলিং এর আছে, ইন্টারফেস আছে, সেটা দিয়ে আমরা করতে পারি। সো যত ধরনের যেখানে ম্যানুয়াল কোনো ইন্টারভেনশন নাই, আসলে সফটওয়্যার বা কোনো একটা টুল হচ্ছে আমাদেরকে স্যাম্পল করে দিবে। ধরেন আপনি 10টা ট্রানজেকশন, সেখান থেকে 5টা নিবেন, কোন 5টা নিবেন সেটা আপনি নিজে ডিসাইড করবেন না, আপনি সফটওয়্যারকে বলবেন যে আমাকে এখান থেকে 5টা স্যাম্পল তুমি বেছে দাও। সেক্ষেত্রে আপনি কিছু জাস্ট ওকে ইনপুট দিয়ে দিলেন যে এই হচ্ছে আমার ইনপুট, এই হচ্ছে আমার ম্যাটেরিয়ালিটি, সো এখন তুমি বলো যে কোন 5টা নিয়ে আমরা কাজ করবো। এই ধরনের যত ধরনের টুল আছে, এগুলো সব স্যাম্পলিং কে আমরা বলতেছি স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। আর নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং একদম অপোজিট, যেটা ম্যানুয়াল করি, যে ধরেন আমরা কোনো টুল ইউজ করব না বা আমরা কোনো সফটওয়্যার ইউজ করব না, নিজেদের মতো করে 10টা ট্রানজেকশনের মধ্যে 5টা নিব, সেটা আমরা নিজের মতো করে ধরেন যে কোনো 5টা নিতে পারি বা হাই ভ্যালু ধরে নিতে পারি, হোয়াট এভার। এটা আমাদের একটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ওয়ার্কিং থাকবে যে আমরা এই বেসিসে আসলে এই 10টার মধ্যে থেকে 5টা নিয়েছি, সেগুলো লিখলেই হবে। স্যাম্পলিং রিস্ক, এইটা আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, ধরেন স্ট্যাটিস্টিক্স, যদি কোনো কোর্স থাকে সেখানে দেখবেন খুব ইন্টারেস্টিং কিছু কথাবার্তা বলা থাকে, আমার খুব ভালো লাগতো আর কি স্ট্যাটিস্টিক্সটা। সেখানে খুব মেজর একটা কনসেপ্ট বলা আছে যে স্ট্যাটিস্টিক্স যত ধরনের কাজ করে সেখানে কিছু এরর হয়, রিস্ক আছে। রিস্ক কি, যেমন ধরেন ফর এক্সাম্পল এই এই স্যাম্পলটা যদি আমরা করি, আমরা সবসময় কি করি, স্যাম্পলের বেসিসে আসলে পপুলেশনের উপরে একটা আম, আমরা ডিসিশন মেক করি, যেটা অনেক সময় রিপ্রেজেন্টেটিভ হয় না। যেমন ধরেন আহ আমরা ফর এক্সাম্পল আমি নিকেতনে থাকি, ধরেন নিকেতনে ধরেন এখন অনেকগুলো আহ ধরেন ফার্মেসি আছে। সো আমি কি করলাম, ধরেন 10টা ফার্মেসি আছে নিকেতনে। সো কোন একটা স্পেসিফিক মেডিসিন কোন কোন ফার্মেসিতে আছে, কতগুলো ফার্মেসি রাখে, সেটা ধরেন আমি একটা আহ ইয়া করব, মানে স্ট্যাটিস্টিক্স করব যে আসলে কেমন কি অবস্থা। তো এই 10টার মধ্যে ধরেন আমি স্যাম্পল করলাম যে কোনো 5টা অথবা 3টা, যে 3টা ফার্মেসিতে আমি খবর নিব বা 5টা ফার্মেসিতে খবর নিব, নিয়ে আমি ডিসাইড করব যে আসলে এই মেডিসিন মানে কতগুলো ফার্মেসিতে রাখে আউট অফ 10। সো ধরেন এই 5টাতে আমরা জিজ্ঞাসা করলাম যে এই মেডিসিন আছে কিনা, 5টা ফার্মেসি বললো যে আছে। সো যেহেতু আমরা স্যাম্পল 5টার মধ্যে 5টাই বলতেছে আছে, তখন আমরা ডিডাকশনে আসি, কনক্লুশনে আসি কিভাবে, যে আহ, নিকেতনের সবগুলো ফার্মেসি এই এই মেডিসিন রাখে। যদি আমরা আর 5টা কিন্তু দেখি নাই, কিন্তু যেহেতু আমার স্যাম্পল 5টার মধ্যে 5টাই রাখে, তো আমরা তখন টোটাল পপুলেশনের উপরে একটা কনক্লুশন ড্র করি। অডিটেও তাই। এইটা রিস্ক হয় কখন, যে ধরেন এমনও হতে পারে এই যে 5টা আপনার স্যাম্পলে পড়েছে, এই 5টা আসলে মেডিসিনটা রাখে, আর বাকি যে 5টা আপনি আপনি দেখেন নাই, খোঁজ নেন নাই, সেই 5টা হয়তো কোনোটাই রাখে না ইন রিয়েলিটি। কিন্তু আপনি কিন্তু 5টা না দেখে বলে দিচ্ছেন যে বেসড অন স্যাম্পল উই সিলেক্টেড ফ্রম আউট অফ 10, মানে 5 হচ্ছে উই সিলেক্টেড এন্ড 5টা ফার্মেসিতে রাখে, সো উই আর কনক্লুডিং যে 100% ফার্মেসি আসলে এই মেডিসিনটা রাখে। তো রিয়েলিটিতে হয়তো নাও হতে পারে। দিস ইজ কল্ড স্যাম্পল রিস্ক। তো আমরা অডিটের ক্ষেত্রে তাই হয় যে ধরেন 100 টাকার একটা অডিট করতেছি আমরা, সেখানে 10টা ট্রানজাকশন আছে। তো আমরা ধর 100 টাকার অডিট করবো না, আমরা ধরেন স্যাম্পলে 5টা আসলো, 50 টাকার অডিট করলাম, করে দেখলাম যে এখানে কোনো ভুল নাই, তখন কিন্তু আমরা ফুল 100 টাকার উপরে কনফার্মেশন দিচ্ছি যে 100 টাকা ইজ ফাইন। কিন্তু ইন রিয়েলিটিতে হয়তো এমন হতে পারে যে যেটা স্যাম্পলে আপনার পরে নাই, এর পুরোটাই হয়তো ভুল। বাট দিস ইজ ফাইন, এই স্যাম্পল রিস্কটা হচ্ছে মেনে নেই হচ্ছে পৃথিবীতে স্ট্যাটিস্টিক্স যারা আছে এগুলো কাজ করে, আমরাও করি আর কি। সো এটা স্যাম্পল রিস্ক, আর আদার দিস রিস্ক যা আছে সব হচ্ছে নন স্যাম্পলিং রিস্ক, এটা তো আর বলার কিছু নাই। সো এই মোটামুটি কনসেপ্ট স্যাম্পলিং এর। আমরা এখন দেখবো যে এটা এই যে স্যাম্পল সাইজ নিয়ে আমরা কথা বলতেছি, যে আউট অফ 10 আমরা 5টা নিয়ে কাজ করব। বেসিক্যালি ধরেন ইনিশিয়াল স্টেজে, স্টেপ 1-এ এটা আপনি ডিসাইড করে ফেলবেন। ধরেন ফর এক্সাম্পল যে আপনি ভাবতেছেন 10টার মধ্যে 5টা নিয়ে কাজ করবেন। এখন 10টার মধ্যে 5টা নিয়ে কাজ করলেন, ফিউচারে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কেন 5টা নিয়েছেন, হোয়াই নট 4, হোয়াই নট 3, আর হোয়াই নট 7, হোয়াই নট 8, স্পেসিফিকলি 5টা কেন নিয়েছেন। তখন কিন্তু এই আপনার ডিফেন্ড করতে প্রবলেম হতে পারে, আপনি তো বলতে পারবেন না যে আমার ইচ্ছা। সো এই স্যাম্পল সাইজ, মানে আউট অফ 10 আপনি কতগুলো স্যাম্পল নিয়ে কাজ করবেন, তার একটা ওয়ার্কিং আমাদের থাকতে হবে, যে এই বেসিসে আমরা বলতেছি আমরা এতগুলো স্যাম্পল নিব। সো এখানে এই সাইজ দিয়ে ইনফ্লুয়েন্স করে, মানে আপনি স্যাম্পল কি বাড়াবেন নাকি কমাবেন, সেটা হচ্ছে এই ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। আপনি ওয়ার্কিং এই ফ্যাক্টর রাখলেন, এখানে আপনি একটা কমেন্ট করলেন যেটা এই বেসিসে আপনি একটা বাড়াইছেন বা কমাইছেন, এইভাবে করে করে শেষ পর্যন্ত কতগুলো স্যাম্পল আসে
সেটা আপনি ডিসাইড করতে পারবেন। বেসিক্যালি স্যাম্পল সাইজকে ইনফ্লুয়েন্স করে এই ফ্যাক্টর গুলো। এখানে আপনাদের ম্যানুয়ালে দুই ধরনের এই ফ্যাক্টর গুলো আসলে দুইটার জন্য অ্যাপ্লিকেবল। যদি আপনার মনে থাকে যে আমরা টোটাল টেস্টিং করি বেসিক্যালি দুইটা ব্রড লেভেলে, একটা কন্ট্রোল টেস্ট করি আর একটা করি সাবস্টেন্টিভ টেস্ট, মানে হচ্ছে টিওডি, টেস্ট অফ ডিটেলস। তো দুটার জন্য বেশি স্যাম্পল বেসিক্যালি হচ্ছে অ্যাপ্লিকেবল হয়। আপনি কন্ট্রোল টেস্ট করতে গেলেও কতগুলো পপুলেশন আছে তার মধ্যে কতগুলো স্যাম্পল করবেন সেটাও ডিটারমিন করতে হবে। আপনি যখন ভাউচিং করবেন, মানে টেস্ট অফ ডিটেলস করবেন, যেটা আমরা মেইনলি অডিটে করি, সেখানেও কিন্তু একই কাজ করতে হবে। সো দুটা জিনিস একই। এখানে দেখেন টেস্ট অফ কন্ট্রোলের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, আবার সেম জিনিসটা আছে টেস্ট অফ ডিটেলের ক্ষেত্রে। টেস্ট অফ ডিটেলের ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। দুটা একই, মানে একই একই জিনিস। আমরা যে কোনো একটা দেখে তাহলে আরেকটা ইজিলি বুঝতে পারবো। আমরা টেস্ট অফ ডিটেলস দেখি, কারণ কন্ট্রোল টেস্ট অনেক সময় আমরা করি করি না, বাট এটা আমরা সবাই করি যেহেতু এটা আমরা দেখি। এই সেম জিনিসটা ওইখানে অ্যাপ্লিকেবল, একই জিনিস হয়। So ধরেন কি কি ফ্যাক্টর আমরা কনসিডার করব, আপনারা বুঝতে না পারলে সাথে সাথে কোশ্চেন করেন। হ্যাঁ, আমি একটু কুইকলি যাচ্ছি, বাট এনি এনি পয়েন্ট অফ টাইম যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে কোশ্চেন করেন। সো টেস্ট অফ ডিটেলস এর ক্ষেত্রে অ্যাজ আই সেড, ধরে নেন ফর এক্সাম্পল যে আমাদের আমরা একটা অডিট করতে যাচ্ছি, সেখানে ফর এক্সাম্পল ইন্টারেস্ট এক্সপেন্স, যেটা ইজি আপনার এক্সাম্পলটি দিতে, যেহেতু এটা মান্থলি আসলে বুক করে কোম্পানিগুলো। সো 12 মাসে ধরেন 12টা এন্ট্রি দিয়েছে ইন্টারেস্ট এক্সপেন্সের, লোনের যে ইন্টারেস্ট। তাহলে আপনি সারা বছর ধরেন 120 টাকা হচ্ছে তারা বললো যে আমাদের সারা বছরে ইন্টারেস্ট এক্সপেন্স 120 টাকা। সেখানে ধরেন ইভেনলি তারা প্রতি মাসেই 10 টাকা করে রেকর্ড করেছে। সো 10 × 12 = 120 টাকা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে আপনার পপুলেশন কতগুলো? পপুলেশন হচ্ছে, আপনি তো 120 টাকা দেখে এর ব্রেকডাউন চাবেন, তখন তারা কি করবে, 12 মাসে 12টা এন্ট্রি তারা দিয়ে দিবে এক্সেলে, যে এই মাসে এত পড়ছে ধর। এখন এই 12 মাসের 12টার মধ্যে আপনি কতগুলো নিয়ে কাজ করবেন আপনি নিজের মতো ক্যালকুলেট করবেন, সেটা আপনি ডিসাইড করবেন কিছু ফ্যাক্টরের উপরে। ধরেন ইনিশিয়াল স্টেজে আপনি ভাবলেন যে আমি 5টা নিয়ে কাজ করব, বা ধরেন 6টা, ফর এক্সাম্পল 5টাই ধরলাম, যে আউট অফ 12 আপনার ইনিশিয়াল অ্যাসেসমেন্টে, মানে জাস্ট ফ্রম ইউর এডুকেটেড গেস, যে আমি 5টা নিয়ে কাজ করব, যে কোনো 5টা। ফর এক্সাম্পল ওই কোন 5টা নিয়ে কাজ করব সেটা আমরা পরে আসতেছি, আমরা এখন এই স্টেজে আছি কতগুলো স্যাম্পল নিয়ে কাজ করব সেটা নিয়ে। সো আপনি ধরেন 5টা নিয়ে কাজ করলেন, এখন আপনাকে ফিউচারে কোশ্চেন করতে পারে অ্যাজ এ সেট যে তাহলে 5টা কেন, 6টা না কেন, 7টা না কেন, বা 3টা না কেন। এইটার ডিফেন্ড করতে গেলে আপনি হচ্ছে একটা ওয়ার্কিং করবেন যে আমি এই বেসিসে স্যাম্পল সাইজ ডিটারমিন করেছি। সো ইনিশিয়াল স্টেপ থাকবে 5টা লিখবেন কোথাও এক জায়গায়। তারপরে এই ইয়াগুলো ফ্যাক্টরগুলো আপনি কনসিডার করবেন, তাহলে 5টা থেকে একটা কমবে বা বাড়বে, হোয়াটএভার, ইনক্রিজ হলে ইনক্রিজ, ডিক্রিজ হলে ডিক্রিজ করে করে লাস্টে দেখবো আমরা কতগুলো থাকে। এবার 5টা নিয়ে শুরু করলাম। এবার আপনি প্রথম ফ্যাক্টরটা কনসিডার করবেন, an increase in the auditor's assessment of the risk of material statement। মানে আপনি যে আইটেম নিয়ে কাজ করছেন, ধরেন ইন্টারেস্ট এক্সপেন্স যেটা আমরা বলতেছি, এইখানে আপনার অ্যাসেসমেন্টে, অডিটর অ্যাসেসমেন্টে, এইখানে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট মানে ভুল থাকার সম্ভাবনা কি বেশি নাকি কম, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, বা ধরেন ট্রানজেকশনের কমপ্লেক্সিটি থেকে। যদি আপনার মনে হয় ট্রানজেকশন আসলে খুব বেশি কমপ্লেক্স না, কারণ তাদের লোন আছে একটা, সেই লোনটা সারা সারা বছরে ড্র ডাউনও করে নাই, নতুন করে রিপেমেন্টও করে নাই, সো ইটস বেসিক্যালি টোটাল লোন, এটার ইন্টারেস্ট রেট দিয়ে তারা গুণ করেছে, ইন্টারেস্ট এক্সপেন্স বের করেছে সারা বছরে, দেন হচ্ছে 12 মাস দিয়ে ভাগ করেছে, যে যেহেতু সারা বছরে আমার ধরেন ফর এক্সাম্পল তার 1,000 টাকা লোন ছিল, ধরেন 12% ইন্টারেস্ট রেট, সো 1,000-এর 12% হয়ে হচ্ছে 120 টাকা। সো 120 টাকা কিন্তু সারা বছরে ইন্টারেস্ট এক্সপেন্স হবে, একদম ইজি, এটা বোঝাই যাচ্ছে, যেহেতু 12 মাসে তারা এন্ট্রি দিচ্ছে, 12 মাসে 10 টাকা করে তারা 120 টাকা এন্ট্রি দিয়েছে। হয়তো কোনো মাসে 9 টাকা, কোনো মাসে 11 টাকা, আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি যে 12 মাসে ইভেনলি 10 টাকা করে তারা এন্ট্রি দিয়েছে। সো এটা কিন্তু আমাদের খুব ইজিলি মনে হচ্ছে যে এই ইন্টারেস্ট এক্সপেন্সে আসলে কমপ্লেক্সিটি তেমন কিছু নাই, যে এটা ট্রানজাকশন গ্রুপ কমপ্লেক্স, রেভিনিউ বা এক্সপেন্স অন্যান্য ট্রানজাকশন যেমন অনেক কমপ্লেক্স হইতে আসে, এইটা অত কমপ্লেক্স না। সো এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা কিন্তু আপনার অ্যাসেসমেন্টে আপনি বুঝতে পারতেছেন। অথবা ধরেন প্রিভিয়াসলি দেখেছেন যে 2-3 বছর ধরে অডিট করে যাচ্ছেন, ইন্টারেস্ট এক্সপেন্সে ভুল পান নাই কখনো। তো তার মানে ধরে নিচ্ছে যে এখানে অডিটর যে অ্যাসেসমেন্ট, নিজস্ব অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে যে এই ইন্টারেস্ট এক্সপেন্সে আসলে ম্যাটেরিয়াল কোনো মিস স্টেটমেন্ট থাকবে না। তো যদি আপনার বললাম যে ইনক্রিজ যদি হয়, যদি এরকম হইতো যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে আপনার স্যাম্পল সাইজ বাড়বে। কারণ কি, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি সেখানে আমরা কাজ বেশি করতে হবে টু ফাইন্ড আউট দ্যাট
মানে ইনকারেক্ট কি বলে এন্ট্রি, কারেক্ট? এটা তো খুব মানে লজিক্যাল একটা কথা যে আমি যেখানে অ্যাসেস করতেছি যে এই অ্যাকাউন্টে নর্মালি ভুল বেশি হয়, সেখানে আমার কাজ বেশি করতে হবে। তো কাজ যদি বেশি করতে হয়, তাহলে আমি ইনিশিয়ালি 5টা ভাবছিলাম, এখন আমি যেহেতু নিজেই অ্যাসেস করতেছি, এখানে বললাম যে ইয়েস, মানে এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হওয়ার সম্ভাবনা এখানে বেশি। যদি আপনি ইয়েস বলেন তাহলে ইনক্রিজ করতে হবে, তাহলে কি করতে হবে, 50টার সাথে ধরেন একটা আরম্ভ করতে হবে। তাহলে আপনি এই স্টেজে এসে সিদ্ধান্ত নিলেন যে 5টা না 6টা, কারণ এই ফ্যাক্টরটা আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে টু ইনক্রিজ ইউর স্যাম্পল সাইজ। আর যদি অপোজিট হয়, যে না, আপনি যেটা বললাম একটু এক্সাম্পলে, যে আপনি দেখেছেন যে এখানে কোনো ভুল হয় না নর্মালি, আর এটা খুব সিম্পল, তাহলে আমি 8টা করবো না, আমি এটা হতে হয়ে যাবে, তখন অপোজিট হবে। কি হবে, হয়তো 4টা করলেও হয় এটা। বা আপনি ধরেন নিপড়া থাকলে তাহলে 5টাতে থাকলেন, এটা পুরোটাই জাজমেন্টাল। আর আপনি যে ফ্যাক্টর গুলো আসলে কনসিডার করেছেন সেটা একটা ওয়ার্কিং রাখতে হবে। আমরা এখানে ধরেন নিউট্রাল লিখলাম, তাহলে 5টাতে থাকলাম, যে আমি ইনক্রিজও বলতেছি না ডিক্রিজও বলতেছি না, অ্যাভারেজ। বা যদি আপনি ইনক্রিজ বলেন তাহলে 6টা, আর যদি বলেন না এখানে খুবই সিম্পল ডিক্রিজ হবে, তাহলে হচ্ছে 4টা হবে, একটা বাদ দিলেন। বুঝতে পেরেছেন? এটা বুঝলে কিন্তু বাকিগুলো বুঝতে পারবেন। সো পুরো কনসেপ্টটা কি বুঝতে পারতেছেন কিনা? কারো কোনো কোশ্চেন যে আসলে আমরা স্যাম্পল সাইজ বাড়াবো নাকি কমাবো, সেটা হচ্ছে এই ফ্যাক্টর গুলো আমাদেরকে কনসিডার করতে হবে। ইনিশিয়ালি পড়লে কিন্তু অনেক কঠিন মনে, বাট জিনিসটা খুবই সিম্পল। কনসেপ্টটা ধরতে পারছেন? যদি কারো কোনো কোশ্চেন জি থাকে স্যার। রাইট। স্যার এই যে দ্বিতীয়টা একটু বলে দিন। সেকেন্ড না, আমি বলবো সবগুলো, জাস্ট বলতেছি যে এই স্টেজ পর্যন্ত কি বুঝতে পারছেন যে আমরা আসলে কোন দিকে আগাচ্ছি, মানে আসলে কনসেপ্টটা কি। জি স্যার, কনসেপ্ট বুঝলে কিন্তু আপনারা পড়লে বুঝতে পারবেন, বাট আমিও বলে যাবো, অসুবিধা নেই। জাস্ট মানে কনসেপ্টটা। কোনো জায়গায় স্যার ওই ভুলের সংখ্যা বেশি থাকলে ওইটা একটু বেশি স্যাম্পলিং করতে হবে, রাইট, এক্স্যাক্টলি। আর যদি একটু কম থাকে তাহলে একটু কম। তাহলে আপনি কম করবেন, তাই না? এটা খুব লজিক্যাল যে আমার যেখানে অ্যাসেসমেন্ট অডিটরে তো নিজস্ব একটা জাজমেন্ট থাকবে, সেখানে যদি মনে হয় যে এই অ্যাকাউন্টে ভুল বেশি হয়, তাহলে আপনি স্যাম্পল বেশি নিয়ে কাজ করতে হবে যাতে মানে ভুলটা। 10টার মধ্যে যদি 5টা দেখি, 5টার ভিতরে যদি 3টাই বেশি, মানে 3টাই ভুল পাই, তাহলে আরো 3টা বাড়ায় দেখতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওইটা ধরেন সাবসিকুয়েন্টলি আপনি প্রত্যেকবার কাজ করতে করতে বাড়াবেন, বাট ইনিশিয়াল স্টেজে ধরেন স্যাম্পল কতগুলো নেবেন সেটা আমরা ডিটারমিন করবো। দেন কাজ করতে গেলে যদি মনে হয় যে বেশি বেশি ভুল বেরোচ্ছে, তখন আপনি আরো বেশি করে স্যাম্পল নেবেন, জি স্যার। অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা আমরা ইনিশিয়াল স্টেজ নিয়ে কথা বলতে। সেকেন্ডটা কি, অ্যান ইনক্রিজ ইন দ্য ইউজ অফ আদার সাবস্টেন্টিভ প্রসিডিউরস রিলেটেড অ্যাট দ্য সেম অ্যাসেট। মানে কি, তো ধরেন আমরা বলছিলাম যে অডিট আমরা দিন শেষে 3 ভাবে করি। একটা টেস্ট অফ কন্ট্রোল করি, কন্ট্রোল টেস্ট, দেন টেস্ট অফ ডিটেইলস, আর একটা বলছিলাম সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। ওই যে আমরা বলছিলাম যে আমরা ইনিশিয়ালি কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করে দেখবো যে এটা মেক সেন্স করে কিনা। তো আপনি ধরেন 5 মিনিট একটা কাজ করবেন, যে আমি প্রত্যেকটা মাস দেখবো না, আমি জাস্ট ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম যে আপনার লোন কত, বললো 1,000। 1,000 টাকা লোন আছে আমার ব্যাংকের কাছে। বললাম যে সারা বছর কি ড্র ডাউন করেছেন? বললো না, নতুন করে এখনো লোন নেয় নাই। আপনি কি এই 1,000 টাকা এখন রিপেমেন্ট করেছেন? না, করে নাই। মানে বছর প্রথমে 1,000 টাকা ছিল, বছর শেষে ধরেন 1,000 টাকা লোন ছিল। আপনি বললেন যে আপনার এগ্রিমেন্ট দেন, এগ্রিমেন্ট নিলেন, সেখানে দেখলেন যে 12% ইন্টারেস্ট রেট, মানে হচ্ছে এটার উপরে ইন্টারেস্ট থাকে, 12% দিতে হবে। তো আপনি কি করলেন, এক্সেলে নিজে নিজে করলেন যে ওকে, লোন আউটস্ট্যান্ডিং লোন ফর ফুল ইয়ার ইজ 1,000 টাকা, ইন্টারেস্ট রেট হচ্ছে ইয়ারলি 12%। সো 1,000 ইন্টু 12% ইজ ইকুয়াল টু 120 টাকা। তো সারা বছরে সে 12টা এন্ট্রি দিক বা 100 এন্ট্রি দিক, আই ডোন্ট কেয়ার, সারা বছরে তার 120 টাকার কাছাকাছি একটা ইন্টারেস্ট থাকবে। হয়তো ডেজ কম বেশি কারণে 121 বা 119 হতে পারে, বাট ডেভিয়েশন খুব বেশি হবে না। সো আপনি এই 2 মিনিটে একটা এক্সেলে এই কাজটা করলেন, করে দেখলেন যে আপনার হিসেবে সারা বছরে 120 টাকা আসা উচিত, এবং আপনি দেখলেন কি যে 120 টাকায় আসছে। তার মানে আপনি কনফিডেন্স পেয়ে গেলেন। সো আপনি ফুল এই প্রত্যেকটা মাসের রিক্যালকুলেশন করার আগে কিন্তু আপনি একটা আহ, এই যে আদার সাবস্টেন্টিভ প্রসিডিউর, মানে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করে আপনি কিন্তু অলরেডি একটা কমফোর্ট নিয়ে ফেলছেন। সো যদি এটা নিয়ে থাকেন অলরেডি, তাহলে কি হবে, তাহলে তো আপনার টেস্ট অফ ডিটেলস আসলে বেশি করা দরকার নাই, কারণ আপনি অলরেডি একটা কমফোর্ট পেয়ে গেছেন। তো তখন আর পাঁচটা পাঁচটা থাকবে না, তখন আপনি চাইলে 2টা ফেলে দিতে পারেন যে আমি 3টা নিয়ে কাজ করবো, কারণ আমি তখন তো কম্বাইন্ডলি তাকে আমি দেখাবো, ডিপেন্ড করবো যে আমি ইন্টারেস্ট এক্সপেন্সে এই কাজ করেছি। এক হচ্ছে ধরেন কন্ট্রোল টেস্ট করেছেন যে ইন্টারেস্ট এক্সপেন্স কোম্পানিতে একজন হচ্ছে ক্যালকুলেট করে, আবার আরেকজন এটা রিভিউ করে। একটা কমফোর্ট আপনি পেয়ে গেছেন। আবার সেকেন্ডলি করছেন কি, আপনি নিজে নিজে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর করে দেখেছেন যে ইট ইজ মেকিং সেন্স। সো 2টা কমফোর্ট আপনি নিয়ে ফেলছেন। এখন নিজে নিজে রিক্যালকুলেশন আপনি কেন 5টা করবেন, আপনি 2টা করলেই হয়। আপনার টেস্ট ডিটেলস না করলে হয় ইনিশিয়ালি মনে হচ্ছে, বাট যেহেতু আমাদের করতেই হয়, আমরা তখন ভেরি মিনিমাম 1টা 2টা করেই আমরা কিন্তু কমফোর্ট দিতে পারি
উইথ দ্য কম্বিনেশন থ্রি টাইপস অফ ওয়ার্কস, তাই না? সো এইখানে এই সেকেন্ড পয়েন্টে এটাই বলছে যে আপনি টেস্ট অফ ডিটেলস বাদেও অন্য কোনো অডিট প্রসিডিউর পারফর্ম করেছেন কিনা এই সেম লাইনে, মানে সেম আইটেমের জন্য। যদি করে থাকেন তাহলে কি হবে, আপনার স্যাম্পল সাইজ টেস্ট অফ ডিটেলস এর জন্য কমবে, খুবই লজিক। আর না করে থাকলে বাড়বে। বুঝতে পেরেছেন? নূর মনে হয় কোশ্চেন করতেছিলেন সেকেন্ড পয়েন্টটা নিয়ে। জি স্যার, বুঝতে পারছি। এটা ক্লিয়ার? রাইট। এবার দেখুন বাকিগুলো আরো ইজি। an increase in the auditor's required confidence level, মানে আপনি আসলে ইন্টারেস্ট এক্সপেন্স যে ঠিক নাকি ভুল আছে সেটা আপনি কতটুকু কনফিডেন্টলি বলতে চান। যদি আপনার মনে হয় যে না, আমি 100% শিওর হতে চাই যে ইন্টারেস্ট এক্সপেন্স ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে 100% কাজই করতে হবে। তখন কিন্তু স্যাম্পল নিয়ে কাজ করা যাবে না। তখন কি করতে হবে, যে আমার 12টার মধ্যে 12টাই আমি দেখবো, বিকজ আমি আসলে এখানে খুবই কনফিডেন্ট থাকতে চাই। হয়তো খুবই রিস্কি অ্যাকাউন্ট বা খুবই কি বলবো সিগনিফিকেন্ট অ্যাকাউন্ট যদি এরকম হয়, তখন আপনার কনফিডেন্স লেভেল যত বাড়বে আপনার কাজও তত বেশি করতে হবে, ঠিক না? ধরেন আপনি যদি 12টার মধ্যে 6টা দেখেন, এবং আপনি কিন্তু তখন বলতে পারবেন 50% কনফিডেন্ট যে আপনি ইন্টারেস্ট এক্সপেন্স ঠিক আছে। কেন? কারণ হচ্ছে যে আপনি 50% দেখে ফেলছেন, বাকি 50% দেখেন নাই। সো বাকি 50% তো ভুলও থাকে, অ্যাটলিস্ট আপনি 50% শিওর যে এটা ঠিক আছে, কারণ 50% দেখে ফেলছেন। সো আপনার লেভেল অফ কনফিডেন্স আপনি যত বাড়াইতে চান, যে না আমি 100% শিওর হতে চাই, তাহলে 100% করতে হবে। যদি মনে হয় না 80% শিওর হতে চাই, তাহলে কিন্তু স্যাম্পল সাইজ বাড়াইতে হবে, এই আর কি। সো নর্মালি এটা 50 বা এভারেজ একটা কিছু হোল্ড করলেই হয়। তো এটার জন্য আসলে আপনি বলতে পারেন যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কনফিডেন্স লেভেল, আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল অডিট প্রসিডিউর দিয়ে আমি হচ্ছে পারফর্ম করবো, সেটাতে যা আসে তাই। শুধু হচ্ছে আপনি কমাবেন না বাড়াবেন, বা আপনি তো বাড়াইতে চান বাড়াইতে পারেন, আপনি শুধু থাকলেই হয় যে আপনি আসলে কোন বেসিসে জিনিসটা করতেছেন। এটা ঠিক অপোজিট 4 নাম্বারটা, যে আপনি কতটা ভুল অ্যাকসেপ্ট করতে রাজি আছেন। এটা যত বেশি আপনি অ্যাকসেপ্ট করতে রাজি আছেন, তত আপনার স্যাম্পল সাইজ কমবে। ফর এক্সাম্পল, আপনি ধরে নিলেন যে ইন্টারেস্ট এক্সপেন্স 120 টাকা, আমার ম্যাটেরিয়াল, ধরেন ফর এক্সাম্পল ম্যাটেরিয়ালটি হচ্ছে ধরেন 200 টাকা। তো আপনার 120 টাকা যদি পুরোটা ভুল হয়, উই ডোন্ট কেয়ার। সো আমার আসলে ভুল অ্যাকসেপ্ট করার উইলনেস হচ্ছে 100% ভুল হলেও আই ডোন্ট কেয়ার। সো যদি আপনি 100% ভুল হলেও আপনার কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার কাজই করা দরকার নেই। কারণ 120 টাকা ভুল হইলে হলো, আমি কেন কাজ করবো, দরকার নেই। জাস্ট এক্সাম্পল দিচ্ছি। বা আপনি যদি মনে করেন যে আমি 80% পর্যন্ত ভুল পর্যন্ত হচ্ছে আমি আসলে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তো 120 টাকা ধরেন 80% হলে প্রায় 8 12 কত 72 টাকা হয়। তো 72 টাকা তো ভুলও হয়, ইউ ডোন্ট কেয়ার। তো তখন কি হবে, আপনি স্যাম্পল দিয়ে একটা নিলেই হবে। আর যখন এটা আপনি আস্তে আস্তে নিচে আসবে, যে আমি 1%ও টলারেট করবো না ভুল, তাহলে কিন্তু আপনার ফুলটা নিয়ে কাজ করতে হবে। তখন কি হবে, স্যাম্পল সাইজ বাড়াইতে হবে। সো আপনার অ্যাকসেপ্ট করার উইলনেস যত কমবে, তত হচ্ছে আপনার পার্সেন্টেজ বাড়াতে হবে, স্যাম্পল সাইজ বাড়াইতে হবে, যে আমি আসলে ভুল দেখতে চাই না। স্যার তাহলে একটা আপনি কোশ্চেন করবো। হ্যাঁ প্লিজ রাইট। স্যার আমাদের শিহাব স্যার বলছিল কি আমাদের এত চেক করার টাইম থাকে না, আমরা যদি স্যাম্পল সাইজ বাড়াই তাহলে কিভাবে কাজটা শেষ করবো? না এটা ধরেন আম, আম, এটা হয়তো প্র্যাকটিক্যাল কথা বলছে, বাট থিওরিটিক্যালি এটা দিস ইজ নট কারেক্ট। কারণ যখন আপনি অডিট করতে যাচ্ছেন, দেখেন অডিটটা কিভাবে করা হয়। যদি আপনি বলেন যে আমার চেক করার টাইম নাই, এটা যদি আপনি বলে ফেলেন মুখ দিয়ে, দেন কিন্তু আপনি কট। কারণ আপনি অডিট করতে আসছেন, ইউ হ্যাভ টু পারফর্ম অডিট প্রসিডিউর 100%। 100% বলতে যে আপনার যে প্রসিডিউর সেগুলো পারফর্ম করতে হবে। আপনি স্যাম্পল সাইজ কিভাবে ডিটারমিন করেছেন, এটা আপনি করতে হবে। যদি মনে হয় যে আপনার এই জন্য, কিন্তু যেটা হয় ইনিশিয়ালি আপনার হয়তো ওইসব জায়গাতে ইনভলভ থাকেন না। যখন কোনো একটা অডিট আসে ফার্মে, ধরেন যেটা বললাম যে গ্রামীণ ফোন আরআরএস কে বলেছে যে তাদের অডিট করতে হবে, তাহলে কত টাকা চায়, ধরেন আরআরএস কত টাকা কোট করবে। আরআরএস কিন্তু কোট করার সময় একটা এস্টিমেট করে ফেলবে যে গ্রামীণ ফোনের ভলিউম কেমন, ট্রানজাকশন কতগুলো হবে। এখানে অনেক আইটি রিলায়েন্স থাকতে হবে, আইটি পিপল লাগবে। তো তারা ইনিশিয়ালি অনেক কন্ট্রোল চেক করতে হবে, সেটা করতে আমাদের 2 মাস লাগবে। সেখানে ধরেন 5 জন লোক কাজ করবে, তাদেরকে হচ্ছে আরআরএস ধরেন এই 5 জন লোকের 2 মাসে ধরেন ফর এক্সাম্পল 5 লাখ টাকা দিতে হবে স্যালারি। তাহলে তার কস্ট কিন্তু 5 লাখ টাকা। পরে ওদিকে কন্ট্রোল টেস্ট করা হয়ে গেলে যখন সাবস্টেন্টিভ করবে, সেখানে আরো 5 জন কাজ করবে। তারা এরকম স্যাম্পল করবে, ডিটারমিন করবে স্যাম্পল, দেন সেগুলো চাবে ক্লায়েন্টের কাছ থেকে। এগুলো করতে করতে আরো 3 মাস লাগবে মনে করে। তো
তাহলে টোটাল আমার গ্রামীণ ফোন অডিট করতে 5 মাস লাগবে। এটা কিন্তু গ্রামীণ ফোনের সাথে কথাই বলে নেবে যে আমরা তাহলে অডিটটা শুরু করবো আগে থেকেই, আপনার ইয়ার এন্ড শেষ হওয়ার আগেই আমরা এই কন্ট্রোল টেস্টিং গুলো করতে থাকবো। ধরেন আপনার ইয়ার এন্ড হচ্ছে 31, আমরা সবসময় এটাই করতাম। 31 ডিসেম্বর হচ্ছে ইয়ার এন্ড হয়, আমাদের কন্ট্রোল টিম, আমাদের টিম কিন্তু আমরা চলে যেতাম ধরেন ইয়ার এন্ড হওয়ার আগেই, ধরেন অক্টোবর বা নভেম্বরে চলে যেতাম। তো ক্লোজ হওয়ার আগ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কন্ট্রোল গুলো টেস্ট করে ফেলতাম। কিছু বাকি থাকতো যেগুলো আমরা মান্থ এন্ডেটা ধরেন বছরের শেষেরটা নিব, সেটা আমরা জাস্ট যখন বছর শেষ হইতো তখন বলতাম ডিসেম্বরটা দেন। বাকি ধরে নভেম্বরের আগ পর্যন্ত 11 মাসের কাজ কিন্তু আমরা ডিসেম্বর শেষ হওয়ার আগেই শেষ করে ফেলতাম, কারণ আমাদের আমাদের কাছে তো 11 মাসটা অ্যাভেলেবল আছে। সো আমরা কিন্তু এভাবে প্ল্যান করতাম যে আমরা এভাবে কাজ করবো, কারণ কোনো কিছু বাদ দিতে আমার আসা যাবে না। দেন আই হ্যাভ টু ডিফেন্ড মাই ওয়ার্ক, রাইট? আমি কি অডিট করেছি, আপনাকে আপনি যদি বলেন যে টাইম পাইনি দেখে আমি স্যাম্পল সাইজ ডিটারমাইন করি নাই, আমি একটা আন্দাজে করেছি, মানে তখন তো আপনার পুরো অডিটের উপর কেউ রিলাই করবে না, তাহলে আপনার অডিট প্রসিডিউর ঠিক নেই। সো টু আনসার ইউর কোশ্চেন, সেটা হচ্ছে আপনার টাইম নাই, দিস ইজ নট এক্সকিউজ। দরকার আপনার সারা রাত কাজ করতে হবে। যদি আপনার মনে হয় যে গ্রামীণ আপনাকে এনাফ টাইম দিবে না, তখন আপনাকে ভাবতে হবে যে আমার 2 মাসের মধ্যে কাজটা শেষ করতে হবে, তাহলে 5 জন না, আমার অডিট টিম মেম্বার লাগবে 10 জন। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। হয়ে গেলে তাহলে আপনার 10 জন বা 5 জনের জন্য তো 4 মাসে কত টাকা খরচ হয়, তো 10 জনের জন্য 2 মাসে একই খরচ হবে। তো এরকম করে দেখলেন যে আপনার ফার্মের আসলে খরচই হয় ধরেন 15 লাখ টাকা এই অডিটটা শেষ করতে। তো আপনার তো ফার্ম তো আর চ্যারিটি না, ফার্ম হচ্ছে প্রফিট মেকিং, তখন কিন্তু সে কোট করবে ধরেন 25 লাখ টাকা, যে আমার অডিট ফি হচ্ছে 25 লাখ টাকা। এই যে অডিট ফি যে কোট করে ফান্ড গুলো, এটা কিন্তু আন্দাজে না, আকাশ থেকে পড়ে না, এই ক্যালকুলেশন করে আসে যে আমার ভলিউম অফ ওয়ার্ক কেমন, ক্লায়েন্ট কমপ্লেক্সিটি কেমন, যদি হয় যে ক্লায়েন্ট খুবই ছোট, ট্রানজেকশনই নাই, খুবই মানে মাত্র শুরু করেছে, তখন কিন্তু আবার ওই অডিট ফিও কমে। তো এগুলোর উপর ডিপেন্ড করে অডিট ফি হয়। যদি অ্যাগ্রি করে ক্লায়েন্ট আপনি অডিট নিবেন, না করলে নাই, তার জন্য তো আপনি কোয়ালিটি কম্প্রোমাইজ করতে পারবেন না। সো দ্যাট ইজ নট কারেক্ট যে আপনার টাইম নাই দেখে আপনি স্যাম্পল সাইজ নির্ধারণ করতে পারবেন না। তখন কি হবে, আপনার ফিউচারে কিন্তু আপনি ডিফেন্ড করতে পারবেন না আপনার অডিট ওয়ার্ককে। আপনি যে অডিট ওয়ার্ক করে যাচ্ছেন আর এটাই ফাইনাল তা কিন্তু না, আপনার অডিট ওয়ার্ক কিন্তু যে কোনো সময় রিভিউ হইতে পারে। যে কোনো রেগুলেটরি অথরিটি, আইসিবি বলতে পারে যে আপনি যে গ্রামীণ ফোন অডিট করেছেন কি ঘোড়া ডিম কাজ করেছেন দেখি। দেখে যখন দেখবে যে আপনি এগুলো টাইম নাই বলে স্যাম্পল সাইজ ডিটারমাইন করেন নাই, তখন কিন্তু আইসিবি আপনার লাইসেন্স বাতিল করতে পারে। বা যে কোনো ধরনের পরবর্তীতে কোনো একটা ঝামেলা আরাইজ হলো, তখন আপনার অডিট ওয়ার্ক চেক করবে যে এই যে ঝামেলাটা হলো আপনারা ধরতে পারেন অডিটে, আপনারা কিভাবে অডিট করেছেন, তখন কিন্তু ইউ ক্যানট ডিফাইন মানে ডিফেন্ড। বুঝতে পেরেছেন মাসুদুল? জি স্যার। সো আপনাকে করতে হবে বেসিক্যালি। এনিওয়ে আপনি হয়তো এখানে চালাকি করতে পারেন কিছুটা, যে আপনি এখানে এই কাজগুলো নিয়ে আসলেন, এত ডিটেলসে না গিয়ে আপনি আন্দাজে ইয়েস নো এগুলো দিয়ে একটা কিছু করে ফেলেন, বাট ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওয়ার্কিং। তো এটাই বলছিলাম যে এইগুলো হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ হবে। দেন দেন স্যার টলারেবলের এটা একটু আরেকবার বুঝে দিন স্যার। এই নাম্বারটা স্যার আচ্ছা, এটা হচ্ছে সিম্পল ওয়েতে চিন্তা করেন যে ধরেন আপনি 120 টাকা অডিট করবেন, এই 120 টাকার উপরে আপনি কত পার্সেন্ট ভুল হইলে আপনার কোনো সমস্যা নাই। ধরে নেন যে 50% ভুল হলে আপনার কোনো সমস্যা নাই, এবং সেখানে আপনি 50% ভুল হলে আপনার কোনো প্রবলেম নেই চিন্তা করে আপনি 5টা স্যাম্পল নিয়েছিলেন। এইবার এখান থেকে আপনি চিন্তা করেন যে আপনি এই যে মানে আপনি অ্যাকসেপ্ট করার উইলিংনেস, যে আপনি কত পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন, ভুল কত পর্যন্ত ভুল হলে আপনার কোনো প্রবলেম নেই, এই পার্সেন্টেজ যত বাড়বে আপনার অডিট ওয়ার্ক তত কমবে না। চিন্তা করে দেখেন তো, যে আপনি 50% পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন, সেখানে 5টা স্যাম্পল নিয়েছেন, এবার আপনি সিদ্ধান্ত নিলেন না 50% না, আমি 80% ভুল হলেও আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনি বেশি কাজ করবেন কেন? 80% যদি ভুলও থাকে আপনার কোনো প্রবলেমে, যেহেতু আপনি অডিটে কমাই দিবেন। বা ধরেন আপনি বলছেন না আমি একদম 0% টলারেন্স, মানে আমার যদি 0% ভুলও হয়, 1% ভুলও হয়, তাও আমার প্রবলেম আছে, তার মানে কি আপনার কাজটা বেশি করতে হবে তাইলে। তখন কি হবে, আপনার স্যাম্পল সাইজ বাড়াইতে হবে। এই জন্য বলছি যে ইনক্রিজ যদি হয় আপনার মানে কতটুকু এরর আপনি নেবেন সেটা যদি ইনক্রিজ করে, তাহলে আপনার স্যাম্পল সাইজ কি হবে, ডিক্রিজ করবে, অপোজিট। আর এটাতে ডিক্রিজ করে মানে আপনি যদি 1%-এ আসেন, তাহলে আপনার স্যাম্পল সাইজ বাড়াইতে হবে। আচ্ছা স্যার, যদি মানে 10টার ভিতর 5টা দেখলো, দেখার পরে 5টাই ভুল, হ্যাঁ, তাহলে আপনি এখন আপনার ওনার টলারেন্স। জি স্যার। হ্যাঁ,
না না, পাঁচটা ভুল শুদ্ধ সেটা না। আপনি প্রথমে চিন্তা করবেন যে কত পার্সেন্ট পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন, মানে টোটাল টাকা কিন্তু 120 টাকা, রাইট? আপনার ইন্টারেস্ট এক্সপেন্স। এখন 120 টাকার মধ্যে তো আপনার 60%ও মানে 50%ও ভুল থাকে, তাহলে ইউ ডোন্ট কেয়ার। তার মানে ধরেন 50% হলে কত আসে? আপনার 60 টাকা আসে, ঠিক না? তো ধরেন যদি 120 টাকার মধ্যে 60 টাকাও ভুল থাকে, আপনার কোনো প্রবলেম নাই। যদি আপনি 12টার মধ্যে 6টা 60 টাকা দেখে ফেললেন, দেখলেন যে দিস ইজ ফাইন। তো তার মানে বাকি 60 টাকা যদি আপনার ভুলও থাকে, আপনার কোনো সমস্যা নাই, কারণ কি আপনি 50% ভুল অ্যাকসেপ্ট করবেন। এখন ধরেন আপনি বললেন যে না 50% না, আপনি 40% ভুল অ্যাকসেপ্ট করবেন। তার মানে কি যে আপনি 120 টাকার মধ্যে যদি 40% হয়, তাহলে 48 টাকা হচ্ছে ভুল আপনি ম্যাক্সিমাম অ্যাকসেপ্ট করবেন। তাহলে আপনার এখন আনঅডিটেড রয়ে গেছে 60 টাকা, যেখানে আউট অফ 60 আপনি 48 পর্যন্ত ভুল অ্যাকসেপ্ট করবেন। তো তার মানে আরো 12 টাকা আপনার নতুন করে করতে হবে। তো আগে 6টা নিয়েছিলেন, এখন ধরেন আরো একটা 7টা নিলেন, এরকম আর কি। বুঝতে পেরেছেন নাকি কনফিউজড এখন? জি স্যার, বুঝতে মনে হয় না বুঝতে পারছেন, আপনার কথা মনে হচ্ছে কনফিডেন্স লেভেল এর উপরটা লো হয়ে গেছে। আমার স্যাম্পল সাইজ বাড়াইতে হবে, যেহেতু যেহেতু আপনার কনফিডেন্স লেভেল লো, তাহলে আমার এখন আবার একটু বুঝাইতে হবে আসলে। আমি আবার বলি, কিভাবে বলি। আচ্ছা ধরেন আহ আপনি ধরেন আমার কাছে 120 টাকা পান, ঠিক আছে? এখন আমার কাছে আপনি কত ফেরত পাবেন? আপনার কত ফেরত পাওয়ার আশা আছে? আপনি কত পর্যন্ত ফেরত না পেলেও আপনার কোনো সমস্যা নাই। মনে করেন আপনি ধরে নিলেন যে যদি আপনি আমার কাছ থেকে 60 টাকাও পান, সো আপনার এনাফ। তাহলে ধরেন আপনি আমাকে গুতাইলেন কয়েক মাস যে স্যার আমার টাকা দেন, টাকা দেন, টাকা দেন। এরকম করে করে আমি ধরেন 60 টাকা দিলাম, এবং দেখলাম যে 60 টাকা পেতে গেলে আপনাকে আমাকে ধরেন 5 বার নক দেওয়া লাগতেছে। সো 5 বার নক দিয়ে আপনি 60 টাকা যখন পেয়ে যাচ্ছেন, আপনি 50% কিন্তু পাবেন না ধরেই নিছেন। তো আপনি 5 বার নক করেই এনাফ, আর নক করা দরকার নেই। কারণ আপনি বুঝতেছেন যে 5 বার নক করলে স্যার আমাকে 60 টাকা দেয়, তাহলে 5 বারই নক করবেন। এবার ভাবলেন যে না আমার আসলে 60 টাকা পাইলে হবে না, আমার আসলে আপনার আরো বেশি দরকার। মানে আপনি এই যে আমার কাছে যে পাবেন না 60 টাকা, এটা আসলে আরো 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 মানে আউট অফ 120 আপনি 60 পাচ্ছেন, 60 টাকা পাবেন এটা চিন্তা করেন না। আপনি চিন্তা করতেছেন 100 টাকা অ্যাটলিস্ট পাবো। তাহলে আপনি আমাকে কতবার নক করবেন? হয়তো 10 বার করবেন, বেশি। ঠিক না? এই same জিনিস যে আপনি 120 টাকার মধ্যে কত টাকা ভুল আপনি অ্যাকসেপ্ট করবেন। যদি মানে 50% ভুল আপনি অ্যাকসেপ্ট করবেন, সেই ক্ষেত্রে ধরেন আপনি অর্ধেক নিয়ে কাজ করলেন। এবার বললেন কি যে না আপনি ইনক্রিজ করলেন যে না, আমার মানে ভুলটা আসলে বেশি হলে সমস্যা নাই। মানে আপনি 50% চান না, আপনি 30% হলেই ধরেন আমার কাছ থেকে আপনি 120 টাকার মধ্যে 60 টাকা চাচ্ছেন না, আপনি ভাবতেছেন 20 টাকা হলে আপনি খুশি। তাহলে আমাকে আপনি কোন 5 বার নক করবেন? করবেন না, আপনি করবেন হচ্ছে 2 বার। এরকম আর কি। যখন আপনার অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি কমে যাবে, তখন আপনার ধরেন এটা হচ্ছে ইনক্রিজ হবে। আর যখন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বেড়ে যাবে যে ভুল হলে সমস্যা নাই, তখন স্যাম্পল সাইজ আপনার কমে যাবে। কারণ ভুল হলে যেহেতু সমস্যা নাই, আমি বেশি কাজ কেন করবো? বুঝতে পারছি স্যার, মানে ওনার অনুমান করছে যে টাকাটা আমি পাবোই, বেশি পাবো, তাহলে আর আমার রাইট, তেমন চাইতে হবে না। আর এক্স্যাক্টলি। টাকাটা যদি মানে পাওয়ার প্রবণতা মানে দেওয়ার ইয়াটা কম থাকে, তাহলে বেশি করে আপনার চাইতে ইচ্ছে হবে, থাকে যে যাই আমার কম না হোক। হলেও চলবে, তাহলে আপনি আমাকে একবারও নক করবেন না যে আমি টাকা না দিলে আপনার সমস্যা নাই, তাহলে কি আপনাকে নক করবেন? করবেন না। না, বুঝতে এক্স্যাক্টলি পারছি এটাই। স্যার। তো আপনার পাশে যে an increase in the amount of error the auditor expected to find in the population, এটা এটা মোটামুটি ইসের মতো, এটা কোনটার মতো ধরেন আহ এই প্রথমটার মধ্যে কিন্তু দেখেন, এইটা 1 নম্বরটা আর 5 নম্বরটা সেম কথাই বলছে, একটু ডিফারেন্টলি। এখানে বলছে যে প্রথমটা বলছিলাম যে আপনি ধরে নিচ্ছেন যে এই ইন্টারেস্ট এক্সপেন্সে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে আপনি কি করবে? স্যাম্পল বাড়বে, কারণ বেশি বেশি কাজ করতে হবে। এখানেও আপনি এক্সপেক্ট করতেছেন যে আউট অফ টোটাল, এটা আসলে রিপিট করতে টোটাল পপুলেশন মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনার এটা অ্যাসেসমেন্ট হয় যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে স্যাম্পল সাইজ অবশ্যই বাড়াইতে হবে, যেহেতু রিস্ক অ্যাকাউন্ট বেশি কাজ করতে হবে। ঠিক আছে? এখানে হচ্ছে স্ট্র্যাটিফিকেশন অফ দ্য পপুলেশন হয় অ্যাপ্রোপ্রিয়েট। এটা একটা মানে এটা নর্মাল বেশি পাওয়া যায় না। ধরেন এই যে আমরা বললাম 12টা ট্রানজেকশন, 12টার মধ্যে ধরেন আপনি
6টা নিয়েছিলেন, কাজ করেছিলেন। এবার এইটাকে যদি আপনি স্ট্র্যাটিফিকেশন করতে পারেন, মানে হচ্ছে সেগ্রিগেট করতে পারেন বাই নেচার। ধরে নিলেন যে এই 12টার মধ্যে 6টা এমন নেচারে যে এখানে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নাই, তাহলে 6টা খুব কম রিস্ক এরিয়া আর 6টা হচ্ছে খুব বেশি রিস্ক এরিয়া। সো আপনি 6টা যখন কম রিস্ক এরিয়া ধরে নিচ্ছেন 100% আপনি শিওর যে এখানে ভুল হয় না, তাহলে 6টার মধ্যে কোনো স্যাম্পল আপনি নেবেন না। তো আপনার পপুলেশন কিন্তু কমায় ফেলতেছেন 2টা ভাগ করে। তো এটা 3টা 4টা ভাগ করতে পারেন, যত বেশি ভাগ করবেন তত হচ্ছে আপনার কি হবে, আপনার স্যাম্পল সাইজ কমে যাবে। কিভাবে কমবে? 12টার মধ্যে আপনি 6টা আলাদাই করে ফেলছেন যে এখানে কোনো ভুল হয় না নর্মালি, তো বাকি 6টার মধ্যে তো আপনি 100% করবেন না। ধরেন 50% যদি করেন তাহলে 3টা আসে, মানে প্রথম 12টার মধ্যে যদি 50% করতেন আসতো 6টা। এবার আপনি কি করলেন যে না আমি 12টা না আমি স্ট্র্যাটিফাইড করি, মানে আমি হচ্ছে এটাকে সেগ্রিগেট করি যে নেচার অনুযায়ী। নেচার অনুযায়ী সেগ্রিগেট করতে গিয়ে দেখলেন, যদি এরকম কোনো অ্যাকাউন্ট থাকে আর কি, সেগ্রিগেট করতে গিয়ে দেখলেন যে না এই নেচারের ট্রানজাকশন গুলো তো ভুল হয় না। যেমন ধরেন ফর এক্সাম্পল ধরেন এক্সপেন্সের মধ্যে কি থাকে, এক্সপেন্সের মধ্যে কিছু এক্সপেন্স থাকে একদম থাকে, ইনভয়েস থাকে। ধরেন ইনভয়েস করছে 100 টাকা পেমেন্ট করছে, 100 টাকা এক্সপেন্স রেকর্ড করতেই হবে। আবার কিছু আছে প্রভিশন, সেখানে এখনো হয়তো ইনভয়েস পায় নাই, ক্লায়েন্ট নিজের মতো একটা ক্যালকুলেট করেছে। সো আপনি যদি আলাদা করতে পারেন যে আউট অফ 100 টাকা এক্সপেন্স বুক করেছে, এর মধ্যে 50 টাকা 50 টাকা আছে হচ্ছে ডিরেক্ট ইনভয়েস পাওয়ার পরেই সে করেছে, মানে এন্ট্রির মধ্যে হয়তো আপনি আলাদা করে ডেসক্রিপশন থেকে বুঝতে পারতেছেন যে ইনভয়েস রিসিভড। আর একটা আছে ইনভয়েস নট রিসিভড, সেখানে সে হচ্ছে ক্যালকুলেশন করেছে, একটা প্রভিশন নিছে। সো আমি এই 100 টাকার মধ্যে ধরেন 10টা ট্রানজাকশন আছে, 10টা ট্রানজাকশনের মধ্যে ধরেন 5টা আছে যে একদম ইনভয়েস রিসিভ করার পরে এন্ট্রি দিয়েছে, আর 5টা আছে যে ইনভয়েস এখনো পায় নাই, একটা এস্টিমেট করে সে হচ্ছে এন্ট্রি দিয়েছে। সো আপনি এই 10টার মধ্যে 50% যদি স্যাম্পল নিতেন তাহলে আসতো 5টা, হয়তো সেই 5টা ইনভয়েস রিসিভ করেছে, রিসিভ করে যে কোনো জায়গা থেকে আসতো। এবার আপনি 10টার মধ্যে 50% না করে যদি মনে করেন যে ইনভয়েস যেগুলো পেয়ে গেছে সেগুলো তো পেয়ে গেছে, এগুলো তো ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম, তাহলে এই 10টার মধ্যে আমি 5টা আলাদা করি, যে 5টার জন্য আমি হচ্ছে ইনভয়েস পেয়ে গেছে অলরেডি ক্লায়েন্ট, আর 5টার জন্য সে ডেসক্রিপশন দিয়েছে যে ইনভয়েস নট রিসিভড। সো যেগুলো রিসিভ করে ফেলছে সেগুলোতে আমার আসলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে অলমোস্ট 0%। তাহলে এই 5টা আমি কাজই করবো না, হয়তো স্যাম্পল আমি একটা নিলাম, একটা নিয়ে দেখলাম যে ঠিক মতো করছে কিনা, তো ওখান থেকে একটা নিলাম। আর এই 5টার মধ্যে যদি আমি 50% আগের যে 50% আমি ছিলাম সেই 50%ও থাকি, তাহলে 5টা হচ্ছে 2.5টা, বা ধরেন 3টা করলাম বা 2টা করলাম, তাহলে এখানে 3টা আর ওখানে একটা 4টা। তো আগে ছিল 5টা টোটালটার উপরে করলে, আর এটাকে যখন ভাগ করে ফেললেন তখন দেখা যাচ্ছে যে এটা কমে যাচ্ছে। যত স্ট্র্যাটিফাইড করতে পারেন আপনি, তত হচ্ছে আপনি স্যাম্পল সাইজ দেখবেন যে অটো ডিক্রিজ হয়ে যাচ্ছে, কারণ আপনি আলাদা করতে পারতেছেন যে আমি এগুলো দেখবো না, আর এগুলোর মধ্যে 50% দেখবো বা 60% দেখবো, তখন দেখবেন যে টোটালে 50% এই সেগ্রেগেট করে ফেললে কিন্তু কমে যায়। নূর কোনো কোশ্চেন করবেন? আনমিউট করেছে। না স্যার। আচ্ছা, এইটা একটা এমনি একটা জিনিস বলছে যে আপনার পপুলেশনে আসলে কত পপুলেশন, নাম্বার অফ স্যাম্পলিং ইউনিট, মানে 10টা নাকি 12টা নাকি 14টা, এটা আসলে খুব বেশি ইম্প্যাক্ট করে। কারণ আপনি তো 50% দিয়ে করেন, 12টার মধ্যে 6টা করলেন, আবার সেম দিন যদি আপনি ধরেন 100টার মধ্যে করেন, তাহলে ওই একই রেজাল্ট আসবে আর কি। তো এটা নেগলিজেবল, এইটার ইম্প্যাক্ট নাকি বেশি। এই হচ্ছে মোটামুটি এই জিনিসগুলো কনসিডার করলে কিন্তু আপনি একটা স্যাম্পল সাইজ বের করতে পারবেন, কম বা বেশি করে করে একটা সময় এসে বললেন যে এটা আপনি কম সেটা বাড়ছে, 5টা দিয়ে শুরু করেছিলাম, দিন শেষে এসে হয়তো 4টায় থামলো, তো আপনি 4টা করবেন। এটা হচ্ছে আপনি ওয়ার্কিং। কেন আপনাকে যদি এখন জিজ্ঞেস করে যে আপনি 12টার মধ্যে কয়টা কাজ করেছেন, আপনি বলেন আমার স্যাম্পল সাইজ ছিল 4টা, 12টার মধ্যে 4টা, কোন 4টা সেটা আমরা একটু পরে বলবো, বাট আপনি বলেন যে 12টার মধ্যে আপনি 4টা নিয়ে কাজ করবেন। এখন যদি বলে 4টা কেন, 6টা না কেন, তখন আমি ওয়ার্কিং দেখাই দিলেন যে এই কারণে হচ্ছে আউট অফ 12 আমি 4টা নিয়েছি, কারণ হচ্ছে আমার একটা সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর করেছিলাম, কন্ট্রোল টেস্ট করেছিলাম, সো আমার এখন 4টা নিলেই হয় আর কি। বা ধরেন আপনি আরো কথাবার্তা বলতে পারেন, এমন না যে এগুলোই বলতে হবে। আপনি নোট দিলেন যে এই ইন্টারেস্ট এক্সপেন্স যে লোকটা ক্যালকুলেট করে আপনি 3 বছর ধরে দেখতেছেন যে সে ভুল করে না, সে খুব এক্সপার্ট, এবং 3 বছর ধরে সে নিজেই করতেছে এই কাজটা, এমন না যে নতুন কেউ করেছে। তো সে যেহেতু 3 বছর কোনো ভুল করে নাই, ধরে নিচ্ছেন এবারও ভুল করবে না, তো আপনি বেশি কাজ করেন নাই, স্যাম্পল সাইজ 3টা নিয়েছেন। ইটস ভেরি, মানে ভেরি জাজমেন্টাল, বাট ইউ হ্যাভ টু হ্যাভ সাম ওয়ার্কিং। এখন আপনি চালাকি ওইখানে করতে পারেন যেটা বললাম, যে আপনি চাচ্ছেনই কম করতে, মানে অডিট ওয়ার্ক কম করতে, তখন আপনি এগুলোতে সব ইচ্ছা মতো, এগুলোতে আসলে মানুষ অত বেশি দেখতে আসেন না। আপনি বললেন যে আমার অ্যাসেসমেন্টে বলতেছে যে এই অ্যাকাউন্টে খুব বেশি ভুল হয় না,
ভুল নাই, তো আপনি তখন ডিক্রিজ করে দিলেন। বাট একটা ব্যাকআপ ওয়ার্কিং আপনার থাকতে হবে যে আপনি কেন 4টা কেন 2টা নিচ্ছেন। আপনি একটা নিয়ে কাজ করেন, সমস্যা নেই, সেই একটা আপনার ব্যাকআপে আপনার ভ্যালিডেশন থাকতে হবে যে এই কারণে আমি বলতেছি আমি একটা নিয়ে কাজ করেছি। সেই অ্যাসেসমেন্টে আপনার ভুল হতে পারে, ধরেন আপনার এই অ্যাসেসমেন্ট আসলো 4টা, এখন আপনাকে কেউ রং প্রুভ করতে পারে ফিউচারে যে আপনি যেটা অ্যাসেসমেন্ট করেছেন সেই হিসেবে 4টা না হয়ে 5টা হওয়া উচিত ছিল। তখন বলবো যে ইটস অল অ্যাবাউট জাজমেন্টাল কল। সো ইটস, হ্যাঁ, মেবি ইউ আর রাইট, মেবি আই এম অলসো রাইট, আমার জাজমেন্টের মনে হচ্ছে 4টা, এই কারণে আপনি এখন বলতে পারেন যে 5টা হইতে পারতো। এটা তো হইতে পারতো কোনো শেষ নাই আসলে, যে আরেকজন এসে বলবে তার কাছে 6টা মনে হলে 3টা মনে হতে হবে। বাট আপনি যে একটা প্রসিডিউর পারফর্ম করেছেন যে আমি এই জিনিসটা আমি আমার জাজমেন্ট অ্যাপ্লাই করে বলেছি 4টা, সেটা যদি না করে এমনি বলেন যে আমি এমনি 4টা নিয়েছি, সেখানে কিন্তু কোনো আর ডিফেন্ড করার সুযোগ নেই। বাট আপনি এত কিছু করার পরে 4টা আসলো, 4টা নিয়ে কাজ করেছেন, কেউ এসে চ্যালেঞ্জ করতে পারে যে আপনার এই অ্যাসেসমেন্টে ভুল আছে, এখানে আসলে ডিফারেন্টলি অ্যাসেস করলে 5টা আসতো, তখন আপনি বলতে পারেন যে বা আপনি ডিফারেন্টলি অ্যাসেস করেন করে আপনি 5টা করেন, নো প্রবলেম। এটা তো 100 জন করলে 100 রকমের আনসার আসবে। যেহেতু অডিটের জাজমেন্টের একটা ইস্যু আছে, আমার জাজমেন্ট বেস্ট জাজমেন্টে মনে হয়েছে এই জিনিসগুলো ফ্যাক্টর গুলো কনসিডার করে আমার কাছে মনে হয়েছে 4টা করলে এনা, আমি 4টা করেছি, তখন কিন্তু আর কিছু বলতে পারবেন না, কারণ পুরো অডিট ওয়ার্কটাই তো আসলে জাজমেন্টটা। বাট আপনি জাজমেন্ট অ্যাপ্লাই করেছেন কোন কোন বেসিসের উপরে, সেগুলো কিন্তু ওয়ার্কিং থাকতে হবে। সেইখানে আপনি চালাকি করতে পারেন, শিহাব ভাই যেটা বলেছে যে আপনি সময় পান না, আপনি সময় পান না, অডিটের কাজ আপনি কমাবেন, নো প্রবলেম, বাট এইখানে আপনি ওই কাজটা ভ্যালিড করে নিন, যেহেতু আপনি ভাবতেছেন সময় নাই, এখানে কিভাবে স্যাম্পল সাইজ কমানো যায় কমায় ফেলেন। সময় না দেখে আপনি 2টা করে ফেলবেন, 2টার কোনো বেসিস রাখবেন না, তাইলে কিন্তু প্রবলেম। বাট আপনি ইন্টেনশনালি কিন্তু ইচ্ছা করলে এখানে 2টাতেও নিয়ে আসতে পারেন, ওইভাবে আপনি জাস্ট ওয়ার্কআউটটা করবেন আর কি। এইখানে তো চালাকি করি আমরা, বাট এই চালাকিটা হচ্ছে ওই যে আছে না ওপেন সিক্রেট, এই টাইপের আর কি, বাট কিছুটা থাকতে হবে। ওকে, বাই দ্য ওয়ে, শিহাব ভাই এই চ্যাপ্টার পড়াইলো কেমনে, নাকি স্যাম্পল কোথাও যা পড়েছে এনিমি? না হ্যাঁ, স্যার, এটা পড়ায় নাই স্যার, এমনি নলেজ দিছিল জাস্ট। আমি আলোচনা করতে গিয়ে আর কি আসছে। না সে ভাইও তো প্র্যাকটিক্যালি জিনিসটা বলছে, but আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনার ওয়ার্কিং, মানে আপনার আপনার লজিক কি বলে অবশ্যই ওয়ার্কিং থাকা উচিত। আচ্ছা, এখন আমরা তো ওই যে বললাম যে একটু আগে যে ধরেন এই যে 12টার মধ্যে 5টা নিব, আমরা সিদ্ধান্ত নিলাম আগের ওয়ার্কিং থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন 5টা নিব, সেটা নিয়েও কিন্তু মানুষ কোশ্চেন করবে। কারণ আপনি 12টার মধ্যে 5টা নিবেন, সেটা নিয়ে ধরেন ইনিশিয়াল কোশ্চেনে আপনি ডিফেন্ড করে আসলেন এবং 5টা ওকে, যে ঠিক আছে আপনি 5টা নিয়ে কাজ করেন। এবার আপনি কি করলেন যে আন্দাজে আপনার মতো 5টা নিলেন, তখন আপনি যদি কেউ কোশ্চেন করে যে আপনি কেন এই 5টা না নিয়ে এই পাঁচটা না নিয়ে কেন এই 5টা নিলেন, তখন আপনি কি আনসার দিবেন? বলবেন যে আমার ইচ্ছা? নো, অডিটে আপনার ইচ্ছা বলে কিছু নাই, আপনাকে অবশ্যই কোন ওয়ার্কিং দিয়ে প্রুভ করতে হবে যে আপনি এই 5টা কেন নিয়েছেন। সেখানে আপনি তো আপনার ইচ্ছা মতো নেন, সেটাও আপনাকে ভ্যালিডেট করে মানে সুন্দর একটা ওয়েতে করতে হবে। আপনি বলতে পারেন যে আমি হাই ভ্যালু নিয়েছি, তো 12টা কাস্টমারের কাছে টাকা পাই, কোম্পানি টাকা পায়, সেখান থেকে আমি দেখলাম যে 5টা নিবো, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। সো অডিট কাভারেজটা বাড়ানোর জন্য আমি হাই ভ্যালু যেগুলো আছে, ধরেন 10টার কাছে 12টার কাছে আসলে 120 টাকা পায়, কিন্তু দেখা গেছে যে 5টার কাছেই পাই হচ্ছে 80 টাকা, আর 7টার কাছে পাই হচ্ছে ধরেন 40 টাকা। সো আমি কি করেছি, ওই হাই ভ্যালু যে কাস্টমার গুলো আছে ওই 5টা নিয়েছি, তাহলে আমার কি হলো, অডিট কাভারেজটা বাড়লো, মানে আউট অফ 120 আমি তো এই 5টা দেখি আমার অডিট কাভারেজ হচ্ছে 80 টাকা। সো আমি এই 5টা কাজই করবো, কাজ তো আমার একই, আমার কম বেশি যাই হোক আমার একই কাজ করতে হবে, সো হোয়াই নট হাই ভ্যালু, আমি হাই ভ্যালুতে করেছি যাতে আমার অডিট কাভারেজটা বাড়ে। দিস ইজ ফাইন অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ওয়ার্কিং। আপনি বলে দিলেন যে আমি হাই ভ্যালু কাস্টমার নিয়ে কাজ করছি বা হাই ভ্যালু ট্রানজাকশন নিয়ে কাজ করেছে, যেগুলো সবচেয়ে হায়ার 5টাতে নিব সিদ্ধান্ত নিয়েছি। এবার আমি অ্যাসেন্ডিং করেছি যে কোনগুলো সবচেয়ে বড়, সেই হিসেবে প্রথম যে 5টা আসে সেই 5টা নিয়ে কাজ করেছি, দ্যাট ইজ অলসো ফাইন, নো প্রবলেম। এখন আসেন, এই স্যাম্পল আসলে অনেকভাবে করা যায়, যে কোনো একটা করতে পারেন আপনি, বা আপনি যদি ম্যানুয়ালি আপনার মতো করে করেন সেটাও আপনি ওয়ার্কিং এ লিখে রাখবেন যে কেন আপনি এটা করেছেন। তো তার এখানে 5টা মেথডের কথা বলছে যে এইভাবে করা যায়। প্রথম হচ্ছে র্যান্ডম স্যাম্পল, র্যান্ডম সিলেকশন, এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, এই র্যান্ডম আর হ্যাফাজার্ড এই দুটো একই জিনিস। একটা হচ্ছে সিস্টেমেটিক, মানে সিস্টেমে কোন একটা অ্যাপস দিয়ে করে, আর একটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করেন। র্যান্ডম সিলেকশনটা কি, র্যান্ডম সিলেকশন এটা কিন্তু এমন না যে হ্যাফাজার্ডটা আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন, তা না, এখানে কিন্তু ওভারঅল স্যাম্পলিং টেকনিক নিয়ে কথা বলছে, বাট আপনি অডিটে কোনটা করতেছেন আপনি সেটা আপনাকে ভ্যালিডেট করতে হবে, এই কারণে হচ্ছে এটা।
র্যান্ডম সিলেকশন হচ্ছে এটা অনেকটা লটারির মতো, যে এই ধরনের একটা সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যার আপনি 12টা ট্রানজাকশন উঠাই দিবেন, দিয়ে বলবেন যে এখান থেকে যে কোনো 5টা তোমার ইচ্ছা মতো না, এখানে কারো কোনো ইনভলভমেন্ট নাই, সফটওয়্যার আপনাকে যে 5টা দেয় সেই 5টাই। যদি এমন হয় যে সফটওয়্যার হয়তো 5টা দিয়েছে, এই 5টা টোটাল ভ্যালু আসে 10 টাকা, 120 টাকার মধ্যে সে সবচেয়ে ছোট গুলো দিয়েছে, নর্মালি এটা হয় না, ধরে নিলাম যে হইলো, সফটওয়্যার হচ্ছে আপনাকে সবচেয়ে ছোট 5টা দিয়েছে, যেটা টোটালি আসে হচ্ছে 10 টাকা। এবার আপনি 10 টাকা নিয়ে কাজ করেন, সমস্যা নেই। ফিউচার যদি কেউ বলে যে 10 টাকা নিয়ে কেন করেছেন, বলেন সফটওয়্যার দিয়েছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা রিয়েলিটি তো হয় না। আর যদি হয়ও এরকম, ইউ হ্যাভ এনাফ ডিফেন্স ম্যাটেরিয়ালস, আপনার কোনো প্রবলেম নেই, আপনি বলবেন যে ভাই দিস ইজ অডিট সফটওয়্যার, দিস ইনপুট উই জাস্ট আপলোডেড, this software gave me this 5 sample, I don't have anything to do, আমি জাস্ট সফটওয়্যার যেটা আমি ডিরেক্ট করেছি সেটা করেছি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আস্ক সফটওয়্যার, নট মি। ঠিক আছে, এটা আপনি ডিফেন্ড করতে পারেন, বাট দিন শেষে কিন্তু আপনাকে আবার বলতে পারে যে সফটওয়্যার প্রতি কেন ডিপেন্ড করলেন, আপনার কি কোনো মাথা নেই, গিলু নেই? আপনি দেখলেন 10টা দিয়েছে, হয়তো সফটওয়্যার কোনো ভুল ছিল। এটা হচ্ছে সেকেন্ড স্টেজের কোশ্চেন আপনাকে করতে পারে, বাট ফার্স্ট স্টেজে কিন্তু আপনি ডিফেন্ড করতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, ওই সময় আমি খেয়াল করিনি, সফটওয়্যার যেটা দিয়েছে আমি অন্তভাবে সফটওয়্যারকে বিশ্বাস করেছি, বাট ইউ হ্যাভ গ্রাউন্ড। সো এটা হচ্ছে র্যান্ডম সিলেকশন, যে আপনাকে কোন 5টা দিবে আপনি জানেন, সফটওয়্যার হচ্ছে আপনাকে দিবে। এইভাবে তো আর দেখে না মনে হয় অডিটর। জিনিসটা হয় কি যে ধরেন কিভাবে দেখে না দেখে সেটা হচ্ছে আসলে ধরেন যেটা হয়, কিভাবে বলি আপনাকে বুঝাই, কিভাবে ধরেন এটা আহ তো কোনো যুক্তিযুক্ত ইয়া নাই, কোনটা? এই যে র্যান্ডম সিলেকশনেরটা না, র্যান্ডম কোনো। সিলেকশন ধরেন, র্যান্ডম বলতে বোঝাচ্ছে যে ওই যে বললাম এই সোনিয়া, আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? আচ্ছা, আপনি মনে হয় আনমিউট ছিলেন, একটু মিউট করেন প্লিজ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি ধরেন যুক্তিযুক্ততা নাই, অবশ্যই আছে, আমি একটু পরে দেখাবো। সেখানে যেটা করতে হয়, অডিট সফটওয়্যার যে ইনপুটটা দিবেন আপনি, এই যে 12টা ট্রানজাকশন উঠাইলেন, সেখানে কিছু ইনপুট দিতে হয়। আমি যেটা বলতেছিলাম যে ধরেন ইনপুট দিলেন যে এই এই 12টার মধ্যে টোটাল ভ্যালু হচ্ছে 120 টাকা, কারণ ভ্যালু সহ আপনি তাকে দিবেন, সে কিন্তু রিড করে ফেলবে যে আউট অফ, মানে টোটাল এই 12টা ট্রানজাকশনের মধ্যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 120 টাকা। আপনি তাকে ম্যাটেরিয়ালিটি বলে দিবেন যে আমার ম্যাটেরিয়ালিটি হচ্ছে এত টাকা, তারপরে আমার রিস্ক, এখানে এই 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 ইসের অনেক রিস্ক আছে, রিস্ক কি হাই নাকি লো, আপনি বললেন যে হাই। এইভাবে যখন আপনি দু একটা ইনপুট দিয়ে দিবেন না, তখন দেখবেন যে ও ওর মতো করে একটা বেড জাজমেন্ট দিবে। আমার একটু পরে আসবে, পরে আসলে আপনি আনসার পেয়ে যাবেন। সেটা হচ্ছে র্যান্ডম সিলেকশন, মানে হচ্ছে কি দিবে এটা আপনি সিলেক্ট করবেন না, সফটওয়্যার আপনাকে দিবে। আর হেফাজত হচ্ছে এটা আপনি সিলেক্ট করবেন। আপনি ধরেন অন্ধের মতো কলম ফেললেন এক জায়গা, বা ধরেন কার্সর ফেললেন যে এটা এই 5টা নিয়ে আমরা কাজ করবো, এটা কোনো বেসিস নাই, আপনি অন্ধের মতো 5টা নিলেন আর কি। তো র্যান্ডমের মতোই স্যার। র্যান্ডম মতোই, বাট এটা কি করলেন আপনি র্যান্ডমলি আপনার মতো করে নিলেন, ম্যানুয়াল আর ওটা ইনভলভমেন্ট আছে। আর এটা হচ্ছে সফটওয়্যার আপনাকে দিয়েছে র্যান্ডমলি, কোন 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 5টা হবে আপনি জানেন না, যেমন দুইটার ক্ষেত্রে জানেন না, বাট একটা হচ্ছে আপনি নিজে হাত দিয়ে করছেন, আর এটা হচ্ছে সফটওয়্যার দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, এবার আসে সিস্টেমেটিক সিলেকশন। সিস্টেমেটিক সিলেকশন মানে হচ্ছে যে কোনো একটা সিস্টেমে আসা। ধরেন আপনি বললেন যে 12টার মধ্যে 6টা নিবেন, সিদ্ধান্ত নিছেন। এবার আপনি বললেন যে 6টা নিবে হচ্ছে ইভেন, ইভেন যে ট্রানজাকশন সেটা, মানে 2, 4, 6, 8, 10, 12, এই 6টা নিব আমি। আবার বলতে পারেন যে ইভেন আমি অড নিব। ওই ট্রানজাকশনের তো ধরেন যখন আপনি ট্রানজাকশনটা পেয়ে গেছেন, পপুলেশন 1 থেকে 12টা তো সিরিয়াল করা আছে, তো সেখানে আপনি বলে দিলেন যে 6টা যেহেতু নিবে আমি ইভেন নাম্বারটা নিব, তো 2 নাম্বারটা নিব ট্রানজাকশন, 4 নাম্বার ট্রানজাকশন নিব, এরকম করে করে 6টা নিলেন। আবার বললেন না ইভেন নিব, সরি অড নিব, তখন 1, 3, 5, 7, 9, 11 এটা নিলেন। এটা হচ্ছে সিস্টেমেটিক, যে কোনো সিস্টেম আপনি নিলেন। সেখানেও কিন্তু আপনার রিস্ক অনেক কম, আপনাকে আপনি ডিফেন্ড করতে পারেন খুব ইজি, যে আপনার সাথে কোনটা কত টাকা আছে, কতটা রিস্ক, এগুলো কিন্তু আপনি জানতেন না। তো আপনি তো ইভেন নিয়েছেন, ইভেন যা পড়েছে তাই নিয়েছেন, অড নিয়েছেন, অডে যেটা পড়েছে তাই নিয়েছেন। সো দিস ইজ ওয়ান টাইপ অফ মডেলিং। আর সিকোয়েন্স অফ ব্লক সিলেকশন। সিকোয়েন্স অফ ব্লক মানে হচ্ছে যে কোনো, যখন শুরু করবেন সেখান থেকে মনে করেন 6টা নিবেন বা 5টা নিবেন, তাহলে আপনি বললেন যে 5 নাম্বার ট্রানজাকশন থেকে 5টা নাও, তাহলে কি করে 5, 6, 7, 8, 9 এই 5টা নিয়ে কাজ করতে হবে। বা ধরেন বললেন 2 নাম্বার থেকে 6টা নাও, 2, 3, 4, 5, 6, 7। মানে এখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে এই সিকোয়েন্স অফ ব্লক সিলেকশন হচ্ছে বেসিক্যালি র্যান্ডম সিলেকশনের মধ্যে কিন্তু ঢুকে আছে। কিভাবে?
এই যে আপনি বললেন 2 নম্বরটা, এই 2 নম্বরটা কিন্তু র্যান্ডম হচ্ছে, এটা র্যান্ডম যে আপনি বলবেন যে 4 নম্বর থেকে নাও, যখন 4 নম্বরটা বললেন র্যান্ডমলি, 4 নম্বরটা সিলেকশন হচ্ছে র্যান্ডম, এরপর থেকে ব্লক সিলেকশন, মানে 4, 5, 6, 7, 8 একটা ব্লকে নেবেন, এটা হচ্ছে ব্লক সিলেকশন। নর্মালি অনেক ব্যাংকে ট্যাঙ্কে চেক টেক অডিট করতে গেলে এরকম ব্লক সিলেকশন হয়, আর খুবই রেয়ার কেস, এটা হয় না। যেহেতু মেথড একটা ধরনের, এখানে কিন্তু বলতেছে না যে আপনি এইটা অডিটে অ্যাপ্লাই করেন, মেথড গুলো জাস্ট বলা হচ্ছে। এইবার প্রবলেম হচ্ছে এই 4টা যে মেথড আছে, এই 4টা মেথড আছে ওয়ার্ল্ড ওয়াইড, অনেক জায়গায় অনেকভাবে ইউজ হয়, কিন্তু অডিটের ক্ষেত্রে 4টাই খুব রিস্কি। তো যার কারণে অডিটে একটা নতুন কনসেপ্ট আবিষ্কার করা হয়েছে, যেটাকে বলে মনিটারি ইউনিট স্যাম্পলিং। কারণ দেখেন এই 4টা যদি আপনার মনিটারি ভ্যালু কোনো না থাকে, ধরেন লটারির কথা বলি আমরা, যে আপনি 12 জনের মধ্যে 3 জনকে হচ্ছে উইনার বিজয়ী করবেন, এখানে কিন্তু মনিটারির কোনো ভ্যালু নাই, আপনার 12 জনের মধ্যে 3 জন হলেই হয়, যে এই 3 জন হচ্ছে উইনার হবে। হ্যাঁ, সেই 3 জনের যে কোনো আপনি এই স্যাম্পলগুলো ইউজ করেন, কোনো প্রবলেম নাই, আর কোনো ফার্দার কোনো কোশ্চেন আসবে না, র্যান্ডম যে কোনো 3 জন আসবে, ইটস ফাইন, সিস্টেমেটিক যে কোনো 3 জন আসবে, সজাগ আপনি হতেন না, যে কোনো 3 জন আসবে, ব্লক সিলেকশন যে কোনো 3 জন আসবে, এটা নিয়ে ফার্দার কোনো কোশ্চেন করার অপশন নাই, যে কোনো 3 জন বা যে কোনো যে কোনো একটা ইউজ করে নিতে পারেন। কিন্তু যখনই টাকা পয়সার কথা আসে, যে এই 3 জনের টোটাল ভ্যালু কত আউট অফ 12, তখনই প্রবলেমটা হয়, যেটা অডিটে অলওয়েজ হচ্ছে আমরা টাকার ভ্যালুতে আসলে জিনিসটা বুঝতে চাই, কাভারেজ বাড়াইতে চাই, তখন হচ্ছে এই 4টা সিলেকশনের সবগুলোই ঝামেলা হয়ে যায়। মানে ধরেন এমন এমন 3টা সিলেক্ট করলো, যে বললাম একটু আগে 112টার মধ্যে 12 জনের কাছে ধরেন 120 টাকা পান, এর মধ্যে 5টা সিলেকশন করেছেন, মানে এমন তো কখনোই হবে না যে, ফর এক্সাম্পল ধরেন কাস্টমারের কাছে রিসিভেবল 12 জনের কাছে হচ্ছে আপনি কোম্পানি 120 টাকা পায়, তো এটা কখনোই হবে না যে 12 জনের কাছে সবার কাছ থেকে 10 টাকা করে পায়। দেখা যাবে যে 12 জনের মধ্যে হয়তো 3 জন আছে যার কাছ থেকে 80 টাকা পায়, আর বাকি 9 জনের কাছে পায় হচ্ছে 40 টাকা, এই 9 জনের মধ্যে আর 5 জনের কাছে পায় ধরেন 50 পয়সা 1 টাকা করে পায়। তো এমনও 5 জন আছে যে 5 জনটা যোগ করলে আপনার 5 টাকা হবে। তো আপনি 5টা স্যাম্পল নিলেন, এবং 5টা হচ্ছে আসলো কি ওই 5 টাকাটা আসলো আর কি, তখন কিন্তু টাফ হয়ে যায় বোঝানো, যে আপনি ভাই স্যাম্পল ইউজ করছেন, আমি বুঝছি যে 12টার মধ্যে 5টা করেছে, তাই বলে 120 টাকার মধ্যে 5 টাকা নিয়ে কাজ করছেন আপনি, এই প্রবলেমটা হচ্ছে 4টার মধ্যেই থেকে যায়, রিস্ক আছে। এই জন্য কি হচ্ছে, মনিটারি ভ্যালু দিয়ে যদি আমরা স্যাম্পলটা করতে পারি তাহলে বেস্ট হয়। এটাকে বলে MUS, মনিটারি ইউনিট স্যাম্পলিং, যেটা খুব বহুল ব্যবহৃত আর কি, স্পেশালি ক্যাপাবিলিটিতে যতদিন করেছি আমরা ইউজ করেছি। এটা হচ্ছে ওই ওরা ভ্যালু সহ সফটওয়্যার হচ্ছে ক্যালকুলেট করে। এটা আপনি ধরেন যেহেতু আপনার সফটওয়্যার যদি না থাকে, তাহলে আপনি এক্সেলে করতে পারেন। কিভাবে করতে পারেন, এই একটা এক্সাম্পল এক্সেলে দেখতে পাচ্ছেন। জি স্যার। জি, আচ্ছা, ধরেন আপনি অডিট করতে গেছেন, দেখলেন যে টোটাল ট্রেড রিসিভাল হচ্ছে 5 লাখ টাকা, এটা হচ্ছে আপনি পেয়েছেন, একটা লাইনে দেখলেন টোটাল ট্রেড রিসিভাল হচ্ছে 5 লাখ টাকা। তো প্রথমে কাজ হচ্ছে আপনি ক্লায়েন্টকে বলবেন যে ভাই আমার একটা ব্রেকডাউন দাও। তো ক্লায়েন্ট ধরেন আপনাকে ব্রেকডাউন দিল, এই 2টা কলাম দিল, যে এই যে 5 লাখ টাকা পায় তারা হচ্ছে কতজনের কাছে, ধরেন এখানে 14 জনের কাছে 5 লাখ টাকা পায়, 14, এখানে কাস্টমারের নাম থাকবে ABC ধরেন এরকম আসলো, আর কার কাছে কত টাকা পায় এই ব্রেকডাউনটা আপনাকে দিল, টোটাল হচ্ছে 5 লাখ টাকা। এবার আপনি হচ্ছে এটার মধ্যে এই কতগুলো সিলেক্ট করবেন, সেটা আপনি ইনিশিয়ালি একটা ধরে নিয়ে করতে পারেন, যে ম্যাচুরিটি হচ্ছে 1 লাখ টাকা মনে করেন, আপনার ম্যাচুরিটি কত 1 লাখ টাকা। সো ইনিশিয়াল স্টেজে স্যাম্পল কতগুলো হবে, আপনি একটু ডিটারমাইন করলেন যে 5 লাখ, 5টা স্যাম্পল, 5 লাখকে 1 লাখ দিয়ে ভাগ করলে, সিম্পলি ম্যাচুরিটি দিয়ে ভাগ করলে যে নাম্বারটা আসে, সেটা হচ্ছে আপনার স্যাম্পল সাইজ। সো স্যাম্পল সাইজ কত, 5টা নেবেন আপনি, কোন 5টা নেবেন সেটা হচ্ছে এখন কথা। এটা হচ্ছে MUS দিয়ে নেয়। MUS কিভাবে কাজ করে, এই যে আপনি কাস্টমার গুলোর নাম আছে এখানে, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাস্টমার কত টাকা করে পান সেটা আছে। প্রথম কাজ হচ্ছে একটা কলাম আপনি ইনসার্ট করে ফেলবেন, যেটা নাম দেবেন কিউমুলেটিভ ব্যালেন্স। সেখানে কি হবে, প্রত্যেকটা কাস্টমারের আগের কাস্টমারের নাম্বার গুলো যোগ করে আসবে। তো প্রথমটা 30 টাকা, যেতে হলে আগে কেউ নাই, তো 30,000 টাকা আসবে। সেকেন্ডলি যদি আমি বলি A আর B মিলে কত টাকা হয়, 30 আর হচ্ছে 35, 65, দেখেন এখানে ওই আগের নাম্বারটার সাথে এটা যোগ করেছে। তো এই 3 জনের কাছে টোটাল কত পায়, 1,10,000। 4 জনের কাছে কত পায়, 1,10,000। এরকম করতে 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 এই তো 2 জনের কাছে কত পায়, 5 লাখ টাকা টোটাল, ঠিক না? এটা হচ্ছে কিউমুলেটিভ ব্যালেন্স। এবার আপনার সেকেন্ড কাজ হচ্ছে এই কিউমুলেটিভ ব্যালেন্স কে আপনার ম্যাটেরিয়ালিটি দিয়ে, এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই, আপনারা চাইলে আপনাদের অডিটে কাজ করতে পারেন। তো কিউমুলেটিভ ব্যালেন্স কে আমি প্রথমেই
এই প্রত্যেকটা ইকুইটি ব্যালেন্সকে আমরা ম্যাটেরিয়ালিটিতে ভাগ করবো। দেখেন ওই প্রত্যেকটা ইকুইটি ব্যালেন্সকে ম্যাটেরিয়ালিটিতে ভাগ করেছি, ওই একটা রেজাল্ট আসলো। এই রেজাল্টটা কখনোই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, আপনার রাউন্ড ফিগার আসবে না। তো আমরা এখানে রাউন্ড আপ করবো, রাউন্ড আপ করবো, বা অথবা রাউন্ড ডাউন করলাম, হোয়াট এভার। এখানে রাউন্ড ডাউন করেছি আমরা। রাউন্ড ডাউন মানে হচ্ছে যে পয়েন্টের পয়েন্ট, মানে এক না হওয়া পর্যন্ত সে এক নিবে না, একের বাইরে যা আছে সব জিরো ধরবে। তো 3.3, কারণ আপনি 30,000-কে যদি 1 লাখ দিয়ে ভাগ করেন আসলে 0.3 আসে। তো রাউন্ড ডাউন করলে কি আসে, 0। তো যখনই এখানে কোনো নাম্বার না থাকবে আমরা এটা সিলেক্ট করবো না। খুবই লজিক্যাল কিভাবে, কারণ আপনার ধরেন কাস্টমার এ পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, তাহলে পান হচ্ছে 30,000 টাকা, আপনার ম্যাচুরিটি হচ্ছে 1 লাখ টাকা। তো আপনার এটা নিয়ে কাজ করার দরকার নেই, সেটা ইনিশিয়ালি বাদ পড়ে গেল। ঠিক আছে, সেখানে আমাকে সিলেক্টেড কিনা দিয়েছে কি, যে এটা যদি আমরা প্রথমে F7টা দিয়ে দিয়েছে, এটা 0ই আসছে, তো আমরা এটা নিবো না। আমরা দেখবো যে এই কলামটাতে যেখানে যেখানে 1 আসছে সেগুলো হচ্ছে আমাদের সিলেকশন হবে। কিভাবে হবে একটু বলতেছি আবার। So, সেকেন্ড কাস্টমার কত দেখলাম, যে টোটাল এই দুজনের কাছে পাই হচ্ছে 65 টাকা, 65,000 টাকা পাই আমরা। তো আমরা যদি ম্যাচুরিটিতে ভাগ করি, 3 হচ্ছে 65 হচ্ছে ম্যাচুরিটির নিচে, কারণ 1 হয় নাই এখনো। তো যদি আমি এই দুইটার একটাও না নিই, আমার ম্যাটেরিয়াল কোনো ভুল থাকবে না এর মধ্যে, যদি এই দুইটার নিয়ে আমার কাজ নাও করি। 0.7 মানে হচ্ছে বললাম যে একের নিচে যাই থাকুক আমরা কিছু নিব না, 0 আসলো। তার মানে স্টিল হচ্ছে দুইটার মধ্যে আমরা কোনোটাই নিব না, কারণ দুইটা মিলে আসলে ম্যাটেরিয়ালের দ্বারা কিছু নাই। এবার আসলো 3 নাম্বারটা, এই তিনটা মিলে যোগ করলে কত হয়, 1,10,000। এবার যখন আমি 1,10,000-কে 1 লাখ দিয়ে ভাগ করেছি ম্যাটেরিয়ালিটি দিয়ে, তখন কিন্তু 1.1 চলে আসছে। তার মানে হচ্ছে এই তিনটার মধ্যে কিন্তু এই তিনটা মিলে আসলে আমার কি হয়ে গেছে, ম্যাটেরিয়াল একটা নাম্বার হয়ে গেছে। তার মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে আমার কাজ করতে হবে, তাহলে কি হবে, ম্যাটেরিয়ালটা নিচে চলে আসবে। তো আমি তখন কি করবো, যেহেতু 1.1 আসছে, রাউন্ড ডাউন করলে 1 যেহেতু আসছে, এটা আমি হচ্ছে এই যে আগে যেহেতু 0 ছিল, তো এখান থেকে এটা বাদ দিলাম, স্টিল 1ই আসে। তার মানে হচ্ছে আমি এইটা নিয়ে কাজ করবো, এই কাস্টমার সি নিয়ে আমরা কাজ করবো, 35,000 টাকা নিয়ে কাজ করবো। সো 35,000 টাকা নিয়ে কাজ করলে কিন্তু আমার বাকি যেটা থাকতেছে ম্যাট্রিক নিচে চলে যাচ্ছে অটোমেটিক। আমরা স্যাম্পল সিলেকশন করতে হবে কাস্টমার সি, এই 45,000 নিয়ে কাজ করবো, সেটা হয়ে গেল। এবার ধরেন আবার 4 নম্বর পর্যন্ত কি হলো, 162 কে যদি আমরা 1 লাখ দিয়ে ভাগ করি 1.6 আসে। তার মানে স্টিল হচ্ছে একে আছে। রেজাল্ট কিন্তু এখানে এই যে এই রাউন্ডিং, যে এই 1 নাম্বার রেজাল্ট দেখেন, এখানে এই পর্যন্ত বলছে আমাকে একটা নিতে, আমি অলরেডি একটা নিয়েছি। 4 নম্বর পর্যন্ত এসে আমাকে বলছে একটা নিলেই হবে এই পর্যন্ত। তো যেহেতু আমার 4 নম্বর পর্যন্ত আসলে একটা নিলেই হয়, তাহলে আমি কি করছি, এটা এটা এইটাকে জাস্ট এইটা থেকে বাদ দিচ্ছি। যেমন এই পর্যন্ত আসলে একটা হলেই হয়, তার মানে একটা আমি অলরেডি নিয়ে ফেলেছি, আমি এটা নিব না। যেহেতু আমাকে বলছে এই স্টেটমেন্টটা একটা নিলেই হবে, তো আমি অলরেডি একটা নিয়ে ফেলেছি, নিব না। এটার ক্ষেত্রে এসে কি হচ্ছে, 175, স্টিল হচ্ছে 1.8, রাউন্ড ডাউন করলে 1 আসে। বলছে এর মধ্যে তুমি একটা নিলে হবে এই স্টেজে। আমি অলরেডি একটা নিয়ে ফেলছি, 0, আর নিব না এটা। এখানে এসে 2,25,000 হয়ে যাচ্ছে। তো যখন আসতেছে ম্যাট্রিক দিয়ে ভাগ করছি 2.3 আসতেছে, মানে হচ্ছে রাউন্ড ডাউন করলে 2 আসে। সো বলতেছে আমাকে এই পর্যন্ত তুমি যে কোনো দুইটা নিতে হবে। আমি এই পর্যন্ত অলরেডি একটা নিয়েছি এখানে, তাহলে আমি আর একটা নিব। একটা কোনটা, যেখানে 1 আসে বেসিক্যালি ওইটা নিব, তো এটাও নিব। স্যার এটা বুঝবো কিভাবে যে এই স্টেজে একটা নিতে হবে, এই স্টেজে দুটো? এই যে মানে এটা কিন্তু আমাদের, আমরা কিছুই বুঝবো না, আপনি এই যে জাস্ট এই ফর্মুলা দিয়ে দিবেন, এই ফর্মুলা যেগুলো একটা আসে সেটাই আসবে, ফর্মুলা দেখেন কিভাবে আসলো। আমি কিন্তু কিছুই করতেছি না। এখানে প্রথমে এই এই ফিগারটা আমরা পেলাম, এখানে কিউমুলেটিভ করছি, দেন এখানে জাস্ট এই প্রত্যেকটা কিউমুলেটিভ ফিগার দিয়ে ম্যাট্রিক্স ভাগ করছি। এখানে রাউন্ড আপ করে দিচ্ছি, এখানে কিছু এখন just এখানে আরো 10টা থাকে, আরো 20টা থাকে, এগুলো টানলেই হবে, এখানে চলে আসছে, রাইট। এটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে রেজাল্ট 1 আসছে, আপনি জাস্ট এই কলামটা দেখবেন যে কোথায় কোথায় 1 আসলো। তো দেখেন 1, 2, 3, 4, 5, আমার নিতে হবে কটা, 5টা। এই 5টা হচ্ছে আমার সিলেকশন। এখানে দেখেন ইন্টারেস্টিং জিনিস আমি বলি আপনাকে, মনে করেন কোনো কারণে আমার মনে হয় ইয়াটা বুঝতে পারছেন না, মানে এই আমি জাস্ট এটা আপনাকে থিওরিটা বোঝাইলাম, যে হচ্ছে থিওরি, ও কিভাবে কাজ করে, যে কোন পর্যন্ত কতগুলো নিতে হবে। ও জাস্ট ম্যাট্রিক্স দিয়ে ওই কিউমুলেটিভ ব্যালেন্সকে ভাগ করে, করে একটা ফিগার আসে, সেই ফিগারকে রাউন্ড ডাউন করে
দেখে যে কয়টা, এই পর্যন্ত 2 আসলো, 2 মানে হচ্ছে এই পর্যন্ত তো আমার 2টা নিতে হবে, এখানে 3 আসলো, মানে এই পর্যন্ত আস্তে আস্তে আপনি 3টা নিতে হবে। তখন যখন একটা করে বাড়তেছে তখনই কিন্তু ওটা আমি নিয়ে নিচ্ছি, এই যে এক, এটা নিছি, এটা নিছি, 2টা নিয়ে নিছি। এখানে এসে বলছে 3টা নিতে, তাহলে এটাও নিই, এখানে এক আসলো, তো এই 3টা হলো কিন্তু 3টা। এখানে এসে বলছে 4টা নিতে হবে, 4টা নিলাম, মানে এটাও নিতে হবে। এখানে এসে বলছে 5টা নিতে হবে, যেখানে যেখানে একটা করে নাম্বার বাড়বে ও, ওইটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। স্যার, রাউন্ড ডাউন এই যে কলামের কি ফর্মুলাটা ইউজ করছেন আবার বলবেন? হ্যাঁ, এই যে রাউন্ড ডাউন করলাম হচ্ছে আমার যে এখানে যে 0.3 আসলো, এটাকে আমরা 0.5 পর্যন্ত, 0.5 পর্যন্ত আপনি তো এই ফর্মুলা দিলেই হবে, রাউন্ড ডাউন ব্র্যাকেট হচ্ছে E7, তো কমা দিয়ে 0.5। এটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। 0.5 দিয়ে কি গুণ করছেন? 0.5 দিয়ে বলতেছি যে 0.5 এর নিচে, মানে আমার ধরেন এটাকে ওকে জাস্ট সিম্পলি কমান্ড দিয়েছে যে 1 না হলে তুমি নেওয়ার দরকার নেই। স্যার এটা মানে বুঝছি। 0.5 না দিয়ে 0.9 দিলেও মানে ইটস ফাইন, সমস্যা নেই। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে 1 এর নিচে যা আছে, মানে এই পয়েন্টের ডান পাশে যা আছে আমি এটা কাউন্ট করবো না, শুধু পয়েন্টের বাম পাশেটা নিব। দেখেন তাই আসে সবগুলা, ঠিক আছে? এইবার দেখেন, যদি আমার ধরেন ফর এক্সাম্পল 5 লাখ টাকা, কিন্তু ম্যাটেরিয়ালটি ধরেন 50 লাখ টাকা, 1 লাখ টাকা। আপনি জাস্ট ম্যাটেরিয়ালটি চেঞ্জ করে দিবেন, তাহলে ম্যাটেরিয়ালটি ও বলছে কি 10টা নিতে, ও দেখেন এখানে 10টাই এসছে, আপনার একটু বেশি কাজ করতে হবে, যেহেতু ম্যাটেরিয়ালটি আপনার কম, তো আপনার কাজ বেশি, এটা খুব স্বাভাবিক। আবার ধরেন এই 5 লাখ টাকার মতো ধরেন আপনি বলেন যে আপনার ম্যাটেরিয়ালটি 5 লাখ টাকা, তাহলে বলবে একটা নিলেই হবে। কারণ কি দেখেন, কারণ খুব সিম্পল, আপনার ম্যাটেরিয়ালটি 5 লাখ টাকা, আবার এটা টোটাল ভ্যালু 5 লাখ টাকা। তো আপনি যদি এই 12,000 টাকা নিয়ে কাজ করেন, যে কোনো একটা ফর এক্সাম্পল, তাহলে কিন্তু বাকি ব্যালেন্স ম্যাটেরিয়াল নিতে চলে আসছে 4,28,000 টাকা। তো যেটা ম্যাটেরিয়াল, ওটা নিয়ে আপনি কাজ কেন করবেন? এ খুব খুব মানে লজিক্যাল কথা। আবার ধরেন 2 লাখ টাকা দিলাম আমি ফর এক্সাম্পল, মানে 20,000 হয়ে গেছে, ধরেন 2 লাখ টাকা দিলাম, ও তখন বলবো 2.5 নিয়ে কাজ করেছে, 2.5 যেহেতু আমরা রাউন্ড ডাউন করতে 2টা নিয়ে করলেই হয়, এই যে একটা 2টা আসলো, বা ধরেন এখানে 2.5 লাখ দিলাম, তাহলে কিন্তু 2টা নিয়ে কাজ করবে। এইখানে ধরেন 80,000 দিলাম, ও কাজ করে 6টা নিয়ে। ভেরি ইন্টারেস্টিং, আমি আপনাদের সাথে শেয়ার করবো, হ্যাঁ? আমার কথা কনসেপ্টটা বুঝতে পারছেন না, যে আমার আসলে যদি ম্যাটেরিয়ালটি আমি হিসাব করি, ইউনিট ফিগারে কোন পর্যন্ত আমার জিনিসটা বাকিটা ম্যাটেরিয়াল থাকতেছে না, সেটা জাস্ট হিসাব করা, এটাকে মনিটরি ইউনিট স্যাম্পলিং, ঠিক স্যার আছে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার এখানে রিসিভেবল আছে 5 লক্ষ টাকা আর ম্যাটেরিয়ালিটি আছে হচ্ছে 1 লক্ষ টাকা। তো এখানে স্যাম্পল কতগুলা সিলেক্ট করবো? এটা কি যত টাকা থাকবে আর ম্যাটেরিয়ালিটি যত থাকবে এটাকে ডিরেক্ট ভাগ করে দিব সবসময়? একটা এক্সাম্পল দিলাম, মানে আপনি চাইলে এভাবে করতে পারেন, বাট আপনার স্যাম্পল সাইজ কিন্তু ওই ইয়া দিয়ে আসবে। ধরেন আপনি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ, আমি বলছি এটা যে ধরেন এটা কি বলবো, ম্যানুয়াল একটা মেথড, আপনি চাইলে এই মেথডটা ইউজ করতে পারেন, কিন্তু আপনি যখন এই এমইউএসটা, কোনো সফটওয়্যার থাকবে আপনার, সফটওয়্যার কিন্তু এইভাবে কাজ করবে না। সফটওয়্যার জাস্ট আপনি 5 লাখ টাকা উঠাই দিবেন, মানে এই জিনিসটা দিয়ে দিবেন, জাস্ট এই 2টা কলাম উঠাই দিবেন, এক্সেলে দিয়ে দিবেন, এবং সফটওয়্যার ওখানে একটা যেখানে একটা জায়গা থাকবে, ইনপুট দেওয়ার জায়গা থাকবে, সেখানে আপনি 1 লাখ টাকা দিয়ে দিবেন। আর সফটওয়্যারকে বলবেন যে তুমি ওই যে আপনি ধরেন এই মেথড ইউজ করে, কোথায়? আপনি এই মেথড ইউজ করে, কোথায় গেল, এই যে এই মেথড ইউজ করে আপনার 5টা পেলেন, আপনার 6টা আসছে। তো তখন ওকে 2টা ইনপুট দিতে হবে, সফটওয়্যারকে কি দিতে হবে, যে ওকে বলতে হবে যে এই যে এই দুটো এটা তো আপনারা আপলোড করে দিলেন, করে দিয়ে দেখবেন ওর 2টা ইয়ে আছে, মানে ভ্যালু ইনপুট করার জায়গা থাকবে, সেখানে আপনার কাছে চাপ পেয়ে তখন ম্যাটেরিয়ালিটি কত, সেখানে আপনি 1 লাখ টাকা দিবেন। সেকেন্ড কোশ্চেন করবে তুমি কতটা স্যাম্পল চাও, সেখানে আপনার ম্যানুয়াল ইনপুট দিতে হবে, ওইটা আপনি আপনার ওই প্রসেসে করে দেখলেন 6টা, ওকে আপনি 6 বলবেন, ও তখন যে কোনো 6টা, এটা আসলে আপনি জানেন না, এটা তো আমরা ধরেন এইভাবে করলাম, কিন্তু ওর মধ্যে ক্যালকুলেট করে কোনো 6টা দিয়ে দিবে, দ্যাট ইজ ফাইন। বাট দিস ইজ ওয়ান টাইপ অফ, মানে এক ধরনের হচ্ছে একটা প্রসেস, যেখানে আপনি আসলে আপনার কোনো কিছু নাই, সফটওয়্যার নাই, সেখানে অ্যাটলিস্ট আপনি ইউ ক্যান ইউজ দিস প্রসেস, নো প্রবলেম। সেখানে কি করতেছে, শুধু সে 5টা হিসাব করতেছে না, সে 5টার সাথে মনিটরি ভ্যালু গুলো কিন্তু সে কনসিডার করতেছে। এটাই হচ্ছে মনিটরি ইউনিট স্যাম্পলিং আর কি বলতেছি। সো আপনি এটাও করতে পারেন, প্রবলেম, বাট বিফোর দ্যাট
you have to of course take কি বলবো not from your ম্যানেজার বা সিনিয়র যে ভাই আমি এভাবে করতে চাচ্ছি, if he is okay or she is okay then it's fine. শুনেন প্রবলেম মানে আমরা তো ধরেন এখানে থিওরিটিক্যালি কি কি হবে সেটা নিয়ে কথা বলছি, প্র্যাকটিক্যালি কিন্তু আপনি যে কোনো একটা মেথড ফলো করতে পারেন এবং আপনার জাজমেন্ট সেখানে বলতে পারবেন যে আমি এই কারণে এটা করেছি, কমপ্লিটলি ফাইন। যেটা বললাম যে আপনি চাইলে এখানে যেটা করতে পারতেন যে আপনি এখানে শর্ট করতেন, মনে করেন আমি মার্কেট ইনভ্যালিড করবো না, আমার এটা ভালো লাগতেছে না মনে করেন, তাহলে আমি কি করলাম, আমি বললাম যে তুমি লার্জেস্ট স্মলেস্ট নাও, এটা হচ্ছে আমার লার্জেস্ট স্মলেস্ট, মানে বড় বড় গুলো কিন্তু সামনে চলে আসলো। আপনি তখন বললেন কি এই পাঁচটা নেমে কাজ করো, এম কে ডি এফ জে, এই পাঁচটা চলে আসলো। আপনি বললেন যে আমি আমার স্যাম্পল সাইজ পাঁচটা, ওই যে ওই মেথড ফলো করে আসছে পাঁচটা, ঠিক আছে, এই যে এখানে যে মেথডটা আমি বললাম এই মেথড ফলো করে পাঁচটা, ইউ নো দা স্যাম্পল সাইজ পাঁচটা, এই পাঁচটা আপনি বললেন যে আমি হাই ভ্যালুতে করেছি, এই পাঁচটা করেছি, এটা কিন্তু অনেকটাই র্যান্ডমলি আসছে। হাই ভ্যালু ধরে আপনি এই পাঁচটা করেছেন মানে আপনার অডিট কভারেজ 283, আপনি অডিট কভারেজ করেন কত আপনি কভার করলেন, করেন এই পাঁচটা, সো 283 মানে হচ্ছে আপনার আউট অফ 500 5 লাখ টাকা আপনি ধরেন মোটামুটি what %57 কভার করছেন, 57%। আপনি জাস্ট ওয়ার্কিং বললেন যে আমরা একটা ওয়ার্কিং এখানে ছোট একটা ইয়েতে করলেন, খুলে ধরেন এই কথাগুলো নিয়ে আসলে ডান পাশে লিখলেন যে আমার এখানে রিস্ক লো, দেন হচ্ছে আমার -1 আছে, এখানে হাই, এভাবে করে করে দেখবেন আপনি পাঁচটা আসলো, টোটাল হচ্ছে পাঁচটা। এবারে এই পাঁচটার মধ্যে আপনি বললেন যে এখানে এসে বললেন যে এখানে তো আপনি প্রথমে এ টু জেড মানে সিরিয়াল ট্রানজাকশন নিয়েছিলেন, সেগুলোকে আপনি এখানে সর্টিং করলেন যে আমি লার্জেস্ট স্মলেস্ট সর্ট করে নিলাম, এগুলো বড় বড় ফিগার করে সামনে চলে আসলো এবং আপনি এই পাঁচটা হচ্ছে নিয়ে নিলেন, নিয়ে বলে তার অডিট কভারেজ হচ্ছে 57%। দিস ইজ ইউর মেথড, নো প্রবলেম। বাট আপনি চাইলে এটা হচ্ছে আপনার আবার ইয়েও করতে পারেন, এই মনিটর স্যাম্পলিং ইউনিট করতে পারেন। নর্মালি মনিটর স্যাম্পলিং ইউনিট আসলে ম্যানুয়ালি কেউ করে না, এটা আমি আপনাদেরকে কনসেপ্টটা বললাম, দ্যাট ইজ এ কনসেপ্ট মনিটর স্যাম্পলিং ইউনিট, যেখানে শুধু পাথর ট্রানজাকশন করে না, ট্রানজাকশনের ভ্যালু গুলো কনসিডার করে। যেটা হচ্ছে আপনি এমইএস করতে চান, বেসিক্যালি এটা নর্মালি যাদের অটো সফটওয়্যার আছে তারা এমইএস দিয়ে করে, সেখানে শুধু আপনি ইনপুট দিবেন হচ্ছে এই দুটো কলাম, প্লাস হচ্ছে আপনি ম্যাটেরিয়ালিটি বলে দিবেন আর স্যাম্পল সাইজ বলে দিবেন। That's it. অনেক যাবার স্যাম্পল সাইজ বলতে হয় না, ওরাই স্যাম্পল দিয়ে দেয়, সেখানে এই কোশ্চেন গুলো বেশি থাকে। ওই যে কোশ্চেন গুলো এখানে আছে এই কোশ্চেন গুলা ও আপনার কাছে চাবে কয়েকটা, হয়তো এর মধ্যে সবগুলো চাবে না, 4-5টা চাবে। কি চাবে, ধরেন আপনি এই এই দুটো উঠাই দিলেন সফটওয়্যারে, তারপরে ধরেন এই কিছু ঘর থাকবে সেখানে ডায়ালগ বক্স আর কি, সেখানে থাকবে ম্যাটেরিয়ালিটি কত, এখানে ম্যাটেরিয়ালিটি আপনি ইনপুট দিয়ে দিলেন 1 লাখ টাকা, তারপরে বললো যে এই অ্যাকাউন্ট কি রিস্ক কি, আপনি এখানে দেখুন ড্রপ ডাউন থাকবে লো মিডিয়াম হাই, আপনি বললেন যে এই অ্যাকাউন্ট ধরেন লো লো দিয়ে দিলেন, মানে এই অ্যাকাউন্টকে আপনি রিস্ক বেশি মনে করতেছেন না, তারপরে আপনি ওখানে থাকবে তোমার লেভেল অফ কনফিডেন্স কত দরকার, আপনি বললেন 50%, তোমার এখানে এরর কত পার্সেন্ট তুমি অ্যাকসেপ্ট করবা, আপনি ধরেন বললেন 50%, এরকম করে কয়েকটা ঘরে হচ্ছে আপনি ইনপুট দিয়ে দিলেন, দিয়ে দিলে ও একদম স্যাম্পল সাইজ সহ স্যাম্পল আপনাকে দিয়ে দিবে। এইটা যে দিচ্ছে অডিট সফটওয়্যার থাকলে তো কাজ ইজি, তো অডিট সফটওয়্যার যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন যে আপনার মাথা খাটাইতে হচ্ছে না, আপনি জাস্ট এই দুটো উঠাই দিলেন, দিয়ে ওকে ওর ওই কোশ্চেন গুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলেন, যে ম্যাটেরিয়ালিটি এত, ওইগুলো দিয়ে দিলেন, দিয়ে ও একটা স্যাম্পল দিল, কিন্তু আপনি কিন্তু জানলেন না এগুলো দিল কেন, সেটা হচ্ছে আমরা আজকে জানবো যে এইগুলো হচ্ছে কনসিডার করা হয়, স্যাম্পল যদি বাড়ে কমে মনিটারি ভ্যালু গুলো কনসিডার করা হয়। এনি কোশ্চেন? বুঝতে পেরেছেন? জি সবাই কি স্যার। বুঝতে পেরেছেন? জিনিসগুলো জি ইন্টারেস্টিং। স্যার। ড্রয়িং কনক্লুশন কিন্তু আমরা অলরেডি বলেই ফেলছি যে আমরা এই যে স্যাম্পল সাইজের উপরে ডিপেন্ড করে আমরা আসলে কনক্লুড ড্র করি, এক্সট্রাপোলেশন বলি আমরা। যে ধরেন আপনি 120 টাকার মধ্যে স্যাম্পলে আসলো 60 টাকা, 60 টাকার মধ্যে আপনি ধরেন 20 টাকা ভুল পেলেন, তখন আমাদের বলতে হয় যে 60 টাকার মধ্যে যদি 20 টাকা ভুল আছে তাহলে 120 টাকার মধ্যে 40 টাকা ভুল আছে। এটা হচ্ছে এক্সট্রাপোলেশন করি আমরা অনেক সময়।
এই হচ্ছে চ্যাপ্টার 11। আমার আজকে প্ল্যান ছিল চ্যাপ্টার 10টা একটু দেখানো, বাট আমার একটু সিরিয়াসলি আর্জেন্সি আছে, আর পারবো না। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 10 লিখবো, একটা চ্যাপ্টার, এটা দেখবো। এটা খুব ভালো ইন্টারেস্টিং কনসেপ্ট আছে একটা জিনিস। তারপর হচ্ছে চ্যাপ্টার 9, দেন হচ্ছে আমরা এগুলো আর সময় লাগবে না, ধরেন এই দুটো চ্যাপ্টার করতে আমাদের হাইয়েস্ট হাফ অ্যান আওয়ার লাগবে। দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 9টা দেখবো, ইন্টারনাল অডিট। দেন দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড টু চ্যাপ্টার 14, যেটা হচ্ছে বেসিক্যালি ইয়াগুলো নিয়ে কথাবার্তা বলা, কি বলে, আপনি অডিটর হয়ে গেছেন অলরেডি, কোয়ালিফাই করে ফেলছেন, এখন আপনার কি ইন্ডিপেন্ডেন্সি, কি কি থ্রেট আছে, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার গুলো। সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। মানে আমি চ্যাপ্টার 11টা অলরেডি আপনাদের শেয়ার করে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 10, 12 আর 9 দেখে দেন হচ্ছে ওগুলো শেয়ার করে দেবো। 9 দেখা, আমি আমি শিওর যে নেক্সট ক্লাসে হচ্ছে চ্যাপ্টার 14 পর্যন্ত আমরা যেতে পারবো। এই জিনিসগুলো খুব ছোট, এগুলো অলরেডি আপনি জানেন। আমি 10 মিনিট টাইম দিলে হয়ে যেত, বাট আমি চাচ্ছি না যে খুব কুইকলি এটা শেষ করা, কারণ কনসেপ্ট ক্লিয়ার হবে না তাইলে। আমরা একটু সময় নিয়ে, আধা ঘন্টা সময় নিয়ে দুইটা চ্যাপ্টার শেষ করবো, হ্যাঁ, নেক্সট ক্লাসে। স্যার ওই 3 নম্বর চ্যাপ্টারটা থেকে কিরকম নৈর্ব্যক্তিক আসে স্যার? 3 নম্বরটা কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি? এখন 3 নম্বর চ্যাপ্টার প্রসেস অফ অ্যাসুরেন্স প্ল্যানিং এন্ড দ্য অ্যাসাইনমেন্ট। আসলে এইগুলো কমেন্ট করা খুব টাফ। কেন, ধরেন যখন ইয়া হইতো, রিটেন পরীক্ষা হইতো, তখন কিন্তু আহ, মানে মানুষ কোশ্চেন সেট করতে গেলেও কিন্তু দেখা যাচ্ছে আগের গুলো রিপিট করা লাগতেছে বা এই করা লাগছে সেই করা লাগছে। এখন যেহেতু রিসেন্ট হচ্ছে এমসিকিউ, এখনকার কোশ্চেন গুলো সেট হচ্ছে স্টিল ম্যাচিওর স্টেজ আসে নাই। আর আমি শিওর না আপনারা কি এমসিকিউ ওই কোশ্চেন গুলো দেখতে পান যে কি কি আসছিল, এটা স্যার দেখানোর একজন কথা। সিনিয়র বলছিল যে আমাকে হচ্ছে এমপ্লয়ি কস্ট, চ্যাপ্টার 6, 7 আর 8 এই তিনটা মানে এত বেশি ইম্পর্টেন্স না, এটা কি ঠিক? এখন এই তিনটা কি আর পড়বো না? আমি আমি আসলে কোশ্চেনে আনসার দিতে পারছি না কেন, কারণ আমার জানা মতে আইসিবির যে মানে রুলস, সেটা হচ্ছে যে এমসিকিউ কোশ্চেনটা আপনাকে দিয়ে দিবে না। দিয়ে দিলে যে প্রবলেম হয় সেটা হচ্ছে, ধরেন আগে যখন রিটেন পরীক্ষা হতো তখন কোশ্চেন গুলো পাওয়া যেত। এখন আপনি ধরেন প্রিভিয়াস যদি 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেন, দেন আপনি বুঝতে পারেন যে টেন্ডেন্সি কোন কোশ্চেন গুলো আসা, সেগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। আর এমসিকিউ তে প্রবলেম হচ্ছে যে আপনি যদি এরকম কোশ্চেন 10টা পেয়ে যান, 10টা সেশনের, সবগুলো যদি আপনি ধরেন বই না পড়ে শুধু ওই এমসিকিউ গুলো মুখস্থ করেন, দেখবেন রিপিট হচ্ছে কিছু, অবশ্যই রিপিট হইতে হবে। সো আপনি ধরেন 10টা সেশনের মধ্যে, কারণ 100টা করে 10,000, 1,000, 1,000 কোশ্চেনের মধ্যে দেখবেন রিপিট হয়ে গেছে ফর এক্সাম্পল 300 বা 400, তাহলে নেট থাকলো 600। আপনি এখন 600 এমসিকিউ যদি আপনি জাস্ট মুখস্থ করে ফেলেন, তাহলে কিন্তু এর বাইরে আর কোশ্চেন আসার পসিবিলিটি খুব কম। এই 1,000 তখন কি হবে, আপনি পাস করবেন বাট বুঝে করবেন না, আপনি এমসিকিউ এর হচ্ছে ওই আনসার জাস্ট দিয়ে আসবেন। সো এখানে আমাদের যে মেইন যে আমাদের পারপাস, সেটা হচ্ছে যে টু টু ফাইন্ড আউট এ কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা হচ্ছে শুধু একটা জিনিস মুখস্থ করবে না, তারা কনসেপ্টটা ভালো মতো জানবে। এটা হচ্ছে আমাদের পারপাস, আইসিবির অ্যাজ এ হোল পারপাস। যার কারণে আমার জানা মতে এমসিকিউ গুলো আসে মানে দেখা যায় না যে আসলে কি কি এমসিকিউ আসছে। আর লাস্ট আহ কয়েক বছর ধরে আমি আসলে ওই ইয়া করি না, মানে ইনভিজিলেটর হই না আর কি ওখানে। তার কারণে কি কি কোশ্চেন আসে আমার আসলে আইডিয়া নাই, ট্রুলি স্পিকিং। তো সেইখান থেকে আমি আপনাকে এই আইডিয়া দিতে পারতেছি না, বাট আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনি এইগুলো নিয়ে চিন্তাই করেন। আপনারা যখন যে চ্যাপ্টার করতেছেন, সেগুলো কনসেপ্ট যত বেশি পারেন ক্লিয়ার করেন। ক্লিয়ার করলে যেটা সুবিধা হবে, আপনি দেখবেন আমার মতে আপনি একবার পড়লেই বুঝতে পারবেন যে আসলে এটা সঠিক আনসারটা কোনটা। এই কারণ ঘুরাই দিবে, এই করবে সেই করবে, এখন তো ট্রাই করবে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে কোশ্চেনটা করা। তো আপনি যদি কনসেপ্টটা বুঝেন, তাহলে 4টা অপশন দেওয়া খুব টাফ। যে কোশ্চেন সেট করবে সে দেখবেন যে 4টা কোশ্চেনের মধ্যে যেটা রিয়েলি আসলে আপনার কোশ্চেনের আনসার, বাকি 3টা সে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে, আপনি পড়লেই বুঝতে পারবেন যে এই বাকি 3টা হচ্ছে যায় না এর সাথে, বিকজ ইউর কনসেপ্ট ইজ ক্লিয়ার। সো আপনি তখন ইজিলি আনসার করতে পারবেন এমসিকিউ। আর আপনি যদি ওরকম ফোকাসড হন যে এমসিকিউ কোথা থেকে কিভাবে আসে ওইগুলো পড়বো, তাহলে যেটা হবে টাইম টাইম নষ্ট হবে এগুলো খুঁজে বের করতে। আর একটা হচ্ছে যে আপনার রিস্ক থাকবে যে আপনি আহ, ওই যে কোশ্চেন যে এমসিকিউটা যে টাইপের আসছে পরবর্তীতে ওই টাইপের আসবে না, সেখানে ভুল করার পসিবিলিটি থাকবে। আর ধরেন কোনো কারণে কোনোভাবে পাস করে গেলেন এইভাবে, আপনার
and 100% শিওর যে আপনার অ্যাপ্লিকেশন লেভেল অ্যাডভান্স লেভেলে আপনি গিয়ে আটকায় যাবেন যদি আপনার বেসটা ভালো না হয়। তখন দেখবেন যে এমসিকিউ নাই, রিটেন পরীক্ষা আসতেছে, তখন আপনি এগুলো বুঝবেন না, পারবেন না, ঝামেলা হবে। সো মাই সাজেশন ইজ যে ফরগেট অ্যাবাউট আউটপুট, মানে কি কোশ্চেন আসবে, কি আনসার দিবেন সেইটা না। আপনি চেষ্টা করে যান আপনার টাইমের মধ্যে যতটুকু কি বলে কনসেপ্ট ক্লিয়ার করা যায়, দেন আপনি পরীক্ষা বসেন। আমি শিওর যে আপনারা পারবেন সবগুলো। আমি এই ক্লাসে আমার আসলে ওইভাবে কখনো চিন্তাও আসে নাই। আপনারা জিজ্ঞেস করলেন যে কোনখান থেকে কোন চ্যাপ্টার থেকে আসে, আমি এইভাবে কখনো চিন্তা করিনি। বাট যদি আমাকে বলেন যেটা আসা উচিত, যদি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আপনাকে বলি আমি, সেক্ষেত্রে ধরেন কন্ট্রোল রিলেটেড 4-5টা চ্যাপ্টার আছে, সেখানে আপনি কন্ট্রোলটা ভালো মতো বুঝলে 4-5 চ্যাপ্টারটা আপনার তো বেশি পড়া দরকার নেই, মোটামুটি বুঝবেন। এখানে চ্যাপ্টার 13টা খুব ইম্পর্টেন্ট হওয়ার কথা, ওইখান থেকে অনেক কোশ্চেন আসবে। চ্যাপ্টার 10 যেটা আমরা নেক্সটে দেখাবো, চ্যাপ্টার 11 যেটা পড়াইলাম, এখান থেকে অনেক কোশ্চেন আসার সুযোগ আছে, এই স্যাম্পল এভিডেন্স এগুলোতে আসবে। এই কোড অফ ইথিক্স যেটা আমরা নেক্সট ক্লাসে বলবো আর কি, কোড অফ ইথিক্স, ইন্টিগ্রিটি, এই 3টা থেকে খুব বেশি আসবে। এগুলো হচ্ছে চ্যাপ্টার 10 হচ্ছে আপনার আসলে এমন একটা চ্যাপ্টার যেটা আপনি জাস্ট পড়তে বেশিক্ষণ লাগবে না, বুঝবেন খুব ইজি। এখান থেকে এমসিকিউ আসবে এবং এগুলো আনসার করা ইজি। সো প্রথম দিকে চ্যাপ্টার গুলো একটু জাস্ট কনসেপচুয়ালি আপনি ক্লিয়ার থাকেন, কঠিন না কিন্তু। মানে আমার কাছে মনে হয়েছে যে সার্টিফিকেট লেভেলের সবচেয়ে সহজ হচ্ছে অ্যাসুরেন্স, যদি একটু জাস্ট কনসেপচুয়ালি ক্লিয়ার থাকেন। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, না বুঝেন, তাহলে সারা জীবন পড়েও আসলে পাস করাটা। সো আমার মনে হয় আমরা যে ক্লাসগুলো করতেছে এখান থেকে কনসেপ্ট গুলো আপনারা বুঝতেছেন না, জিনিসটা আসলে কি কিরকম, আসলে কিভাবে প্লে হয়, কিভাবে কাজটা করে। দেখবেন যে আপনি কোশ্চেন গুলো আসলে ইজিলি আনসার করতে পারবেন, আমি মোটামুটি শিওর আর কি। আগের ক্লাসগুলোতে সবাই মোটামুটি ভালো করছে। তো এগুলো নিয়ে আসলে বেশি টেনশন করেন না, দেখবেন যে পারবেন ইনশাল্লাহ। জাস্ট ম্যানুয়ালটা একটু পড়েন ভালো করে। আর যদি স্যার বুঝতে না পারেন বই তো স্যার সময় সময় মতো ক্লিয়ার হইতেছে না স্যার। আপনারা বইগুলো পড়েন, যে চ্যাপ্টার গুলো আমি পড়াইছি সেগুলো পড়েন। আমি একদম 100% শিওর লিখে দিতে পারবো যে আপনারা পড়লেই বুঝবেন, আমার কথাগুলো মনে আসবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পড়তে গিয়ে যদি যে কোনো কনসেপ্ট যদি বুঝতে না পারেন, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ইমিডিয়েটলি আমাকে জাস্ট টেক্সট করেন যে আমার একটা কনসেপ্ট নিয়ে আলাপ করা দরকার। এটা তো স্যার ঠিক আছে, কিন্তু বাকি যে বইগুলা মানে সবই যদি পরীক্ষা হওয়ার 15-20 দিন আগে সব শেষ হয়ে যেত, তাহলে আর কি হাতে সময় থাকতো এটাকে রিভিশন দেওয়া, কিন্তু আমি এটাকে অন্যভাবে দেখি, বুঝছেন নূর। আমি আমার ইসের কথা বলি। আমি যখন জয়েন করলাম কেপিএমজি তে, তখন আমি পরীক্ষা দিয়েছি 2 বছর পর। কারণ আমাদের সময় একটা ছিল, যে পরীক্ষা মানে আপনি রেজিস্ট্রেশন হওয়ার পরে 1 বছর আগে পরীক্ষা দিতে পারবেন না, নাম্বার 1 কন্ডিশন। আবার সেই 1 বছর হচ্ছে আপনাকে অবশ্যই জানুয়ারি 1 তারিখে যদি আপনি রেজিস্ট্রেশন পান, মানে আগে তো 2টা সেশন হতো, জুন আর ডিসেম্বর। সো আমি ফার্মে জয়েন করলাম হচ্ছে অক্টোবর 2013, বুঝেন। আমার রেজিস্ট্রেশন দিল হচ্ছে ফেব্রুয়ারি 2014-তে। মানে আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5 মাস হচ্ছে সিম্পলি আমি জাস্ট ধরেন ওই যে প্রবেশন পিরিয়ডে রাখা হয়েছিল, কারণ ওই সময় আমাদের পার্টনারের আন্ডারে সিট খালি ছিল না। সিট খালি হয়েছে হচ্ছে ফেব্রুয়ারিতে গিয়ে, তখন একজন পার্টনারের আন্ডারে 30 জন ম্যাক্সিমাম থাকতো। সো ওই চক্করে পড়ে ধরেন আমার রেজিস্ট্রেশন হলো ফেব্রুয়ারিতে, 2014 সালের ফেব্রুয়ারিতে আমি রেজিস্ট্রেশন পেলাম। যেহেতু রেজিস্ট্রেশন পাওয়ার 1 বছরের মধ্যে আমি পরীক্ষা দিতে পারবো না, তাহলে 1 বছর হয় কত? 1 বছর হয় হচ্ছে আপনার 2015 সালের ফেব্রুয়ারি হয়, রাইট? তার মানে কিন্তু আমি 2014 জুন মিস করছি, 2014 ডিসেম্বর মিস করছি। সো দেন দেন হচ্ছে না 2000, মানে জাস্ট 1 বছর করে বাদ দেন, আমি 12তে ঢুকছিলাম। সো 2013 জুন মিস করেছি, 2013 ডিসেম্বর মিস করেছি। আমি পরীক্ষা দিলাম হচ্ছে 2014 জুনে গিয়ে, প্রথম পরীক্ষা দিলাম। খুবই হতাশ ছিলাম যে আমার প্রায় 2 বছর পরে হচ্ছে আমি পরীক্ষা দিতে পারতেছি। আমি পাশ করবো ফেল করবো সেটা জানি না, আবার পরীক্ষা দিতে পারতেছি না। অনেকে আবার ধরেন জয়েন করেই রেজিস্ট্রেশন পেয়ে গেছে, তারা কিন্তু আমার আগে পরীক্ষা দিচ্ছে। আমার ফ্রেন্ডরা আমার ফার্মে অন্য অন্য পার্টনার আন্ডারে যারা, মানে ওইখানে তো জাস্ট অ্যালোকেট হয়ে গেছে আর কি। আদিব স্যার আন্ডারে পড়ছে, আদিব স্যার আন্ডারে দেখি রেজিস্ট্রেশন পাওয়া যাচ্ছে না।
আবার ওখানে স্কোপও নাই যে অন্য স্যারের আন্ডারে যাবো। সো অন্য স্যারের আন্ডারে যারা পড়েছিল তারা কিন্তু আমার সাথে ঢুকে আমার ফ্রেন্ডরা কিন্তু আগে আগে পরীক্ষা দিচ্ছে। সো এক হচ্ছে আমি পারবো কি পারবো না জানি না, আবার টেনশন কাজ করতেছে আমি পরীক্ষা দিতে পারছি না, পাশ ফেলতে পরে কথা, টেনশন হয়েছে বাট ফাইন। কিন্তু এমন হয়েছে দেখেন ওই আমি কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম। ধরেন যে কোনো জিনিস আপনি এটাকে অপরচুনিটি হিসেবে দেখতে পারেন, আপনি এটাকে আহ কি বলবো উইকনেস হিসেবে দেখতে পারেন। আহ, কিভাবে, যে ধরেন আমি যখন বুঝতেছিলাম যে 2 বছর পরে পরীক্ষা দেবো, প্রিপারেশনটা এমন ভাবে নিচ্ছে যে আমি এক চান্সে যেন পাশ করতে পারি, ভালো মতো পড়ার সুযোগ পেয়েছি। যারা ইনিশিয়ালি ধরেন আহ আগে আগে পরীক্ষা দিয়েছে তারা হয়তো প্রিপারেশন ঠিক মতো নেয় নাই, তাদের কিন্তু হয়তো পরবর্তীতে ধরেন আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে তারা হয়তো 2বার পরীক্ষা দেওয়ার পরে পাশ করছে, আমার একবারই পাশ হয়ে গেছে। তো আপনার ভালো হচ্ছে যে, তো আমি ধরেন জুনের 2014 সালের জুনে হচ্ছে আমি প্রথম পরীক্ষা দিলাম সার্টিফিকেট লেভেল। তখন তো রিটেন পরীক্ষা ছিল 1 ঘন্টায়, না 1.5 ঘন্টা ছিল, 100 মার্কসের কোশ্চেন, বোঝেন মানে কি এরকম অবস্থা। এনিওয়ে ওগুলো আলাদা আলাপ করবো। তো জুন মাসের সবগুলো ক্লিয়ার, 7টাই ক্লিয়ার হয়ে গেল এক সিটে। তারপরে আমরা আহ, আমি হচ্ছে 2014 ডিসেম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল দিলাম, সেখানে 7টার মধ্যে 6টা হয়ে গেল। ফেল করলাম হচ্ছে লতে এসে, আজ পর্যন্ত জানি না কেন ফেল করলাম, এনিওয়ে। তারপর 2015 সালের জুন মাসে হচ্ছে আমি ল পরীক্ষা দিলাম, ক্লিয়ার হয়ে গেল। তারপর 2015 সালের ডিসেম্বরে এসে মানে ফোর্থ সিটিং এসে হচ্ছে আমি অ্যাডভান্স পরীক্ষা দিলাম 4টাই হয়ে গেল, কোয়ালিফাইড। এবং আমার ধরেন আর্টিকেলশিপ শেষ হয়েছে 2016 সালের, মানে যেহেতু ডিসেম্বরে আমি পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট আসলো ফেব্রুয়ারিতে আসলো। ফেব্রুয়ারির মনে হয় সম্ভবত 23 বা 24 তারিখ রেজাল্ট আসলো। আমার আর্টিকেলশিপ শেষ হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ। তো ওই কয়েকদিন হাতে থাকতেই পাশ করে ফেলছি আমি। এত কাজের চাপে কিভাবে স্যার? এইটা নিয়ে আমি আরেকদিন আলাপ করবো না। আপনি যদি ওয়ান্স ইউ ডিসাইড যে আপনার পাশ করবেন, আপনি পাশ করতে চান, তাহলে আপনার দেয়ার আর লটস অফ ওয়েস। আমি এটা নেক্সট ক্লাসে অবশ্যই আলাপ করবো যে আমি ধরেন তাড়াতাড়ি পাশ করার জন্য কি কি করেছে। জাস্ট একটা জিনিস মনে রাখেন যে আমি হয়তো আমারটা আলাপ করবো, সমস্যা নাই, কিন্তু আপনি যদি একবার ডিসাইড করেন যে আপনি মানে পাশ করতে চান তাড়াতাড়ি, ইউ উইল ফাইন্ড ইউর ওয়েস, দ্যাট আই ক্যান গ্যারান্টি। বাট আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে হয়তো একটু আলাপ করবো। আমার একটু সিরিয়াস একটু আর্জেন্সি আছে, তো আসলে আমি হয়তো আরো আলাপ করতাম। নেক্সট ক্লাসে অবশ্যই আমি এসব নিয়ে আলাপ করবো। আমি যদি ভুলেও যে আপনি মনে পাইবেন যে আসলে কিছু টিপস আপনাদের দিব। মূল কথা যে এত কথা বলার একটা কারণ হচ্ছে, আপনি যেটা বলতেছেন যে আমার এই যে সামনে পরীক্ষা আমি প্রিপারেশন নিতে পারতেছি না, এটা আপনি খারাপ ভাবে দেখতেছেন। কারণ আপনি এটাকে পজিটিভলি দেখেন যে আপনার প্রিপারেশন নাই, যতটুকু পারেন নিয়ে, যেহেতু আপনার পরীক্ষায় আমি ধরেন 2 বছর পরে দিচ্ছি, আপনার ব্লেসিং হচ্ছে যে আপনি এখনই দিতে পারতেছেন। ইভেন অনেকে ধরেন এখনো ফার্মে ঢোকেন না, যেটা আপনার বলছিলেন অনেক ক্লাসে। তো আপনার তো সুযোগ আছে। তো এটাকে হচ্ছে ব্লেসিং হিসেবে দেখেন যে আপনার একটা অপরচুনিটি হচ্ছে, আপনি শেষ করতে পারছেন না বাট আপনি আপনি পরীক্ষার জন্য অ্যালাউড। তো আপনি এই পরীক্ষাটা দেন। এই পরীক্ষা দিলে কি হবে, আপনি যতটুকু পারেন আপনি 100% দেন, দিয়ে প্রিপারেশন নেন। আপনি পারলেন না প্রিপারেশন ফুল নিতে, ওই প্রিপারেশনে পরীক্ষা দেন, দিয়ে ধরেন পাশ করে গেলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কনসেপ্ট ক্লিয়ার রেখে আর কি। তারপর দেখুন যে পাসটা হয় না এবার, সো আপনি কিন্তু পরবর্তীতে জন্য আপনি একদম ফুল রেডি। সো এটা হচ্ছে আপনার একটা মক টেস্টের মতো হচ্ছে। কারণ যেখানে আপনি পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউড, এটার সাথে ব্লেসিং আর কি হতে পারে। যে আমার কথা চিন্তা করেন যে 2 বছর মানে পরীক্ষা দিতে পারতেছেন, সো এটার সাথে এটা ভালো না যে 2 বছরে আমি 3বার পরীক্ষা দিলাম। কারণ আমার একবার চান্স অনেক, মানে ওটা তো শিওর ছিল না যে এক চান্স আমার পাবে, বাট 3বার পরীক্ষা দেওয়ার চান্স পেলে কিন্তু আমার শিওর ছিল যে পাবেই আমার 3বারে। সো আপনি এটাকে এইভাবে দেখেন যে আপনার সামনে পরীক্ষা, বাট আপনি সিলেবাস শেষ করতে পারবেন না, বাট আপনি ট্রাই করতে থাকেন। এইবার একটা পরীক্ষা দেন 80% প্রিপারেশন নিয়ে, দেখেন রেজাল্ট কি আসে। ইউ উইল ফাইন্ড ইউর লুপ ফলস, যে আপনার এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার, যেটা আপনি নেক্সট পরীক্ষাতেই আপনি দেখবেন হয়ে গেছে। বুঝতে পারছেন? আজকে আর জি আলোচনা স্যার। করি, হ্যাঁ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আমি সিরিয়াসলি বের হবো, হ্যাঁ। জি স্যার, একটু পরে আবার অ্যাকাউন্টিং ক্লাস। হ্যাঁ ক্লাস আছে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক আসসালামু ইউ আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।